আমরা ওই ব্যাকলিংক যেটা আছে ব্যাকলিংকের ক্ষেত্রে মানে ওই যে অফ পেজ যেটা, হ্যাঁ হ্যাঁ, ওটা আমরা যে তিন অফ পেজ অপটিমাইজ ইসেরটা যেটা অ্যানালাইসিস যেটা আর কি। অ্যানালাইসিস, হ্যাঁ অফ পেজ অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমরা শুধুমাত্র লিংক যেগুলা ডু ফলো আছে সেগুলা শুধু কালেক্ট করে তাকে দিয়ে দেবো। সেটাও দিতে পারেন, অথবা সে আপনাকে বলেই দিবে, হ্যাঁ, যে আমার অনেক সময় হয় কি যে ব্যাকলিং অ্যানালাইসিস লাগেও না, লাইক জেনারেল এবং অন পেজটা চায়, আবার অনেকে ব্যাকলিং অ্যানালাইসিস সহ চায়। সো আপনি আপনার যে গিগ আছে না, হ্যাঁ হ্যাঁ। ওই গিগের মধ্যে ডেসক্রিপশনে লিখে দিবেন যে আমি ডোফুলো গুলো তোমাকে প্রোভাইড করব, ঠিক আছে? সো সেক্ষেত্রে আপনি ডোফুলো গুলোই দিবেন। আচ্ছা, আর হচ্ছে মানে কম্পিটিটর অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমরা কয়জনকে অ্যানালাইসিস করব? ফার্স্ট পেজে যারা আছে এটা হচ্ছে তাদেরকে? ওই যে, না না, গিগের মধ্যে লিখে দিবেন, লাইক ধরেন আপনি 10টা কিওয়ার্ড, সাথে 3জন কম্পিটিটর অ্যানালাইসিস, হ্যাঁ, এটা হচ্ছে ধরেন $5, আমি ধরে নিলাম আর কি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে ধরেন 20টা কিওয়ার্ড, ধরেন 7জন অ্যানালাইসিস, আর ধরেন 40টা কিওয়ার্ড 10জন অ্যানালাইসিস। অর্থাৎ ফার্স্ট পেজের গুলোই যেন থাকে ঘুরে ফিরে, হ্যাঁ। প্রথম একটা সেকশনে হয়তো বা আপনি 3জন বা 4জন অ্যানালাইসিস করবেন, তারপরেরটাতে হয়তো বা 6জন বা 7জন, তারপরে 10জন অ্যানালাইসিস, ঠিক আছে? ও আচ্ছা, মানে গিগের অনুসারে আস্তে আস্তে প্রাইজ বাড়াবো। অনুসারে বাড়াবেন আর কি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ইউআর আর ডিআর যেটা আছে এটা হ্যাঁ কি হ্যাঁ, পিআর ডি? ইউআর আর ডিআর জি জি। এটা কি পিএডি এর সাথে হ্যাঁ কোনো সম্পর্ক? পিএডি, হ্যাঁ এটা অলমোস্ট কাছাকাছি, ওটা ডোমেইনের রেটিং, এটাও বাড়ে হচ্ছে ওই যে ব্যাকলিংকের অনুযায়ী আর কি, ঠিক আছে? আপনার সাইটের অথরিটি যত বাড়বে না, এই হ্যাঁ ইউআর হ্যাঁ। টিউআর আস্তে আস্তে তত বাড়ে। স্যার, এই যে ফাইবারে ইমপ্রেশন আসে, এটার উপরের সাথে কি অর্ডারের কিছু কানেকশন নাকি? হ্যাঁ এটা এটা নিয়ে আমি এইভাবেই কথা বলবো, সমস্যা নেই, হ্যাঁ, সবাই আচ্ছা আসুন। কয়েকদিন স্যার। দিয়ে ট্রাই, এই যে কয়েকদিন বানানোর পর থেকে ট্রাই করতেছি, দেখতেছি শোনো স্যার, মাত্র 208টা আসছে আর 12টা আচ্ছা আচ্ছা, ক্লিক। ঠিক আছে, বুঝতে 12টা স্যার ক্লিক, দ্যাটস গুড। স্যার একটা কোশ্চেন ছিল। জি জি বলেন। থাম্বেলটা যদি মনে করি যে মোশন গ্রাফিক্স এর মতো যদি ভিডিও হয় সেই ক্ষেত্রে প্রবলেম আছে? না না না, সেটা তো আরো ভালো, হ্যাঁ, সেটা আরো ভালো যদি আপনি ভিডিও দিতে পারেন, অবশ্যই বেটার, হ্যাঁ। না, আমি একটা ভিডিও তৈরি করছি অলরেডি, এন্ড আচ্ছা আমি তাহলে তো আপনাকে আসলে ভালো। জিজ্ঞেস করা ছাড়া দিতে পারবই। না ঠিক না, আছে। আমি বলি, এবার হচ্ছে যে আমি তো এটা বলেছিলাম যে সবাইকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তাই না? জি। এখন আপনারা কারা কারা করেছেন, আর আমি এইটাও কিন্তু বলেছিলাম যে আমাদেরকে কি করতে হবে, আপনার সবার গিগ গুলো গ্রুপে দিতে হবে। সো কে কে দিয়েছেন আমাকে বলেন তো একটু, শেয়ার করেছেন কে কে? আমার অলমোস্ট রেডি আছে, কিন্তু আমি করি নাই এখনো। করি নাই হচ্ছে আমি ওই যে এটা কোশ্চেন করার জন্য আমি আপনাকে অবশ্যই মেসেঞ্জারে নক দিয়েছিলাম, কিন্তু রিপ্লাই যেহেতু দেন না এই জন্য আর এটা করি নাই। আচ্ছা, আমার অলমোস্ট রেডি আছে, আমি আর চাইলে বাকিরা করে বাকিরা ফেলতে পারি। স্যার আমি দিয়েছে। আপনি দিয়েছেন, আর আর কেউ দেননি? তো 4-5 জনের মতো দিছে, সবাই রেডি করে আর কি। আচ্ছা ঠিক আছে। তো আমি তো বলেছিলাম সবাইকেই এটা দিতে হবে নাকি, এরকমই তো কথা ছিল, রাইট? জি স্যার, অনেকে এই ক্লাসটার জন্য ওয়েট করতেছে। এই ক্লাসে যদি কিছু বাড়তি তারপর দিয়ে আচ্ছা দেব। ঠিক আছে। তো আসলে বাড়তি বলতে কি, আমি লাইক যেটা বলবো সেটা হচ্ছে যে ওই যে ফাইবারের মূল যে বিষয়গুলো আমি বলেছিলাম আপনাদেরকে, যেমন টাইটেলটাকে কিভাবে আই ক্যাচি করতে হবে, তাই না? জি স্যার। টাইটেলটা একটু আই ক্যাচি করবেন, টাইটেলে ফোকাস কিওয়ার্ড এবং কিওয়ার্ড রিসার্চ করার জন্য, অর্থাৎ টাইটেল রিসার্চ করা তো আমরা সবাই জানি কিভাবে রিসার্চ করতে হয়, তাই না? তারপর হচ্ছে টাইটেলের জন্য কিওয়ার্ড কিভাবে বের করতে হয় এটাও জানি, যে কম্পিটিটিভ, অর্থাৎ কম আছে, ওই কিওয়ার্ডের কি কম আছে ওইরকম কিওয়ার্ড গুলো আমরা পিক করব, ওইগুলো আমরা ট্যাগে ইউজ করব, হ্যাঁ। So এই বিষয়গুলো আপনারা একটু কষ্ট করে মাথায় রাখবেন। আর হচ্ছে তেমন ওইখানে তেমন কোনো কিছু নেই, ট্যাগ গুলো ভালোভাবে ডেসক্রিপশন লিখতে হবে, ডেসক্রিপশনে আপনার কিওয়ার্ড গুলো থাকতে হবে। তারপর হচ্ছে যে আপনার গিগের থাম্বনেইলটা সুন্দর হতে হবে, আই ক্যাচি একটা থাম্বনেইল হতে হবে। তারপর হচ্ছে আপনার এফএকিউ অ্যাড করতে হবে কিছু। তারপরে রিকোয়ারমেন্টটা ভালো অর্থাৎ প্রত্যেকটা ধাপই হচ্ছে র্যাঙ্কিং এর জন্য ম্যান্ডেটরি, হ্যাঁ, গিগ র্যাঙ্কিং এর জন্য ম্যান্ডেটরি। তো আপনি যদি গিগের সবকিছু ভালোভাবে তৈরি করতে পারেন, র্যাঙ্কে যাওয়া খুব টাফ কোনো কিছু না, ঠিক আছে? সো টাইটেল, ক্যাটাগরি, টেগ, প্যাকেজ এন্ড প্রাইজিং, ডেসক্রিপশন, রিকোয়ারমেন্ট, আর হচ্ছে কি আমাদের থাম্বনেইল,
সো এই জিনিসগুলো তো সবাই দিতে পারি, তাই না? হ্যালো, হ্যালো। জি সবাই শুনতে পাচ্ছি না? জি হ্যাঁ স্যার। স্যার শোনা যাচ্ছে, স্যার ওকে, শুনতে পাচ্ছি। ঠিক আছে। সো যেটা বলছিলাম, আপনারা অবশ্যই কিন্তু এটা আসলে ম্যান্ডেটরি একটা বিষয় ছিল যে সবাই এই টাইমের ভেতর এটা দিয়ে দেওয়ার কথা। সো যেহেতু এখনো অনেকে দেননি, সো আমি বলবো যে হচ্ছে যে কাজটা করবেন, এই বিষয়গুলো আপনারা অবশ্যই করে আমাকে নেক্সট ক্লাসের আগে দেখাবেন। সো আজকে আমরা আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো, লাইক ফাইবারের সেকেন্ড যে পার্ট আছে আমাদের, সেই পার্টটা নিয়ে আমরা আজকে কথা বলবো। এখানে আমি একটা ফাইবার অ্যাকাউন্ট, জাস্ট একটা র্যান্ডম অ্যাকাউন্ট তৈরি করেছি এবং সেটা লগ ইন করে রেখেছি। সো ফাইবারের সাথে প্রথমে ফাইবারের যে সকল ড্যাশবোর্ড আছে আমরা এটার সাথে একটু পরিচিত হব। সো প্রথমে যদি আমি ফাইবারের ড্যাশবোর্ডে ক্লিক করি, এখানে তো প্রোফাইল আমরা সবাই জানি। সো ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখানে দেখেন, এখানে অনেকগুলো বিষয় দেওয়া আছে। যেমন হচ্ছে আমার প্রোফাইলটা দেওয়া আছে এবং এটার রেটিং, যেহেতু এই প্রোফাইলে কোনো অ্যাকাউন্ট কাজ করা হয়নি, সো এটার রেটিং থাকবে না খুব স্বাভাবিকভাবে। ইনবক্স ইনবক্স রেসপন্স রেট, এটা হচ্ছে ইনবক্সে আপনাকে যখন কেউ নক করছে আপনি কত তাড়াতাড়ি তাকে রেসপন্স করছেন সেটা। হ্যাঁ, রেসপন্স টাইম যেহেতু এখনো নক করেনি কেউ, সো এটা আসছে না। অর্ডার রেসপন্স রেট, অর্থাৎ অর্ডার করার পরে আপনি কত তাড়াতাড়ি তাকে এটা রেসপন্স করছেন। ডেলিভার অন টাইম, আপনি প্রপারলি দিতে পারছেন কিনা, এগুলো সব 100%। অর্ডার কমপ্লিশন 100%, আর্ন ইন অগস্ট, এগুলো সব 100% থাকবে, এটাই খুব স্বাভাবিক। হ্যাঁ, এখান থেকে আপনি আপনার সোশ্যাল প্রোফাইল গুলোকে অ্যাড করে নিতে পারবেন। সো ড্যাশবোর্ডে আর তেমন কোনো কিছু নেই। আমরা যদি একটু চলে যাই মেসেজে, মেসেজে যাওয়ার পরে এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে নোটিফিকেশন আর একটা হচ্ছে ইনবক্স। ইনবক্স হচ্ছে যদি আপনাকে কেউ মেসেজ করে, হ্যাঁ, যদি আপনাকে কেউ ডিরেক্টলি চ্যাট বক্সে গিয়ে মেসেজ করে, সো সেটা হচ্ছে ইনবক্স। সো আপনি এখান থেকে এই বিষয়গুলো, আর নোটিফিকেশন, এখানে যে কোনো ধরনের নোটিফিকেশন লাইক ফেসবুকের মতো আর কি। হ্যাঁ, আপনি কোনো অর্ডার পেলে বা যে কোনো কোনো কিছু আপডেট করতে হলে, কোনো প্রবলেম ফেস করলে সেটা তারা নোটিফিকেশনের থ্রুতে আপনাকে জানিয়ে দিবে। হ্যাঁ, তারপরে যদি আমরা অর্ডারে চলে যাই, অর্ডারে ক্লিক করলে এখানে অনেকগুলো বিষয় আমরা দেখতে পারবো। অ্যাক্টিভ অর্ডার কতগুলো আছে, কতগুলো আমরা লেট করেছি, কতগুলো ডেলিভার করেছি, কমপ্লিট কতগুলো, হ্যাঁ ক্যান্সেল করেছি, এই সব কিছু, অর্থাৎ অর্ডার আপনি যত পাবেন, হ্যাঁ সেই জিনিসগুলো আপনি এখানে দেখতে পারবেন। ওকে, সো দেন হচ্ছে আমরা চলে যাব গিগ। গিগ তো আমরা সবাই জানি গিগ জিনিসটা কি। গিগ হচ্ছে আমরা যেই সার্ভিসটা প্রোভাইড করছি সেই জিনিসটাই হচ্ছে এখানে আছে। সো গিগের মধ্যে আবার এখানে অনেকগুলো বিষয় আছে, যেমন পেন্ডিং অ্যাপ্রুভাল, কিছু কিছু গিগ আছে অ্যাপ্রুভ হয় না, পেন্ডিং এর জন্য রাখে তারা। দেন হচ্ছে রিকোয়ার্স মডিফিকেশন, অর্থাৎ আপনি ধরেন কোনো কারো কাছ থেকে কোনো কিছু একটু কপি করে দিলেন, হ্যাঁ, সো তখন তারা কি করে এই গিগটাকে মডিফিকেশনের জন্য পাঠায় যে তুমি এটাকে এডিট করো। তারপর হচ্ছে ড্রাফট, অর্থাৎ আপনি গিগ যদি সেভ করে রাখেন, অ্যাক্টিভ না করে, ড্রাফটে থাকবে ডিনাই। আপনি কোনো কিছু ভুল করলে সেটা ডিনাই করে দিবে, পজ করে দিবে তারা। হ্যাঁ, আপনি চাইলে নিজের গিগ নিজে পজ করে রাখতে পারবেন। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে ইমপ্রেশন। ইমপ্রেশন আই থিঙ্ক আমরা সবাই বুঝি। ইমপ্রেশন বিষয়টা হচ্ছে যে আমরা যখন ফাইবারে যাচ্ছি তখন দেখবেন যে কতগুলো গিগ আমাদের সামনে আসছে, তাই না? তো আপনার কিওয়ার্ড গুলো লিখার পরে কেউ যদি সার্চ করে, সার্চ করার পরে কতবার আপনার গিগটা, যেমন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে আমাদের একটা স্টুডেন্টের, ও আমাদের ক্রিয়েটিভিটি একজন স্টুডেন্ট, সো ওর গিগটা আমার সামনে আসছে। এই যে আমার সামনে আসলো, এই যে গিগ গুলো আমার সামনে আসতেছে, এটাকে বলা হচ্ছে কি ইমপ্রেশন। অর্থাৎ আমার ফাইবারে যখন কোনো বায়ার যখন এইভাবে দেখবে তখন তার সামনে যে গিগ গুলো আসবে, সে যদি জাস্ট এইভাবে স্ক্রলিং করে চলে যায়, এই যে আমি দেখতেছি এই জিনিসগুলো, এগুলোকে বলা হচ্ছে ইমপ্রেশন। ক্লিক তো আমরা সবাই বুঝি, ধরেন আমরা এই গিগটাতে গেলাম, যাওয়ার পরে আমি এটাতে ক্লিক করলাম, হ্যাঁ, সো ক্লিক করার পরে এটা তখন কাউন্ট হবে হচ্ছে অ্যাজ এ ক্লিক হিসেবে। সো এইভাবে হচ্ছে ক্লিকটা কাউন্ট হয়। সো ইমপ্রেশন, ক্লিক, তারপরে যদি আমরা একটু দেখি আর কি আছে, অর্ডার, অর্থাৎ এই গিগে আপনি কতগুলো অর্ডার পেয়েছেন সেটা এখানে দেখাবে। ক্যান্সেলেশন, আপনি এই গিগের অর্ডার কতবার ক্যান্সেল করেছেন সেটাও আপনি এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে, ওয়েল, আর যদি আমরা এখান থেকে ক্লিক করি এটা, এখানে আপনি দেখেন কি কি করতে পারবেন, এডিট করতে পারবেন, পজ করতে পারবেন, গিগটা শেয়ার করতে পারবেন, ডিলিট করতে পারবেন, ভিডিও অ্যাড করতে পারবেন। হ্যাঁ, আর আপনি এখানে চাইলে লাইভ পোর্টফোলিও দেখাতে পারবেন, বাট এটা অটোমেটিক্যালি এখানে শো করছে আমাদের থাম্বনেইলটা। এইখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, সবাই কি শুনতে পাচ্ছি ক্লিয়ারলি?
জি স্যার, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। এইখানে আপনাদের যে বিষয়টাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, কখনোই একটা গিগ তৈরি করার আগে যা করার সবকিছু করে নেবেন, হ্যাঁ, প্রপারলি তৈরি করে নেবেন, বাট গিগটা তৈরি করার পরে কেউ এডিট করতে যাবেন না। এটা আমার সাজেশন থাকবে, ঠিক আছে? গিগ যতই এডিট করবেন তত এটা ডে বাই ডে র্যাঙ্ক ফল করে। একটা জিনিস মাথায় রাখবেন, ফাইবারের অ্যালগোরিদমটা কাজ করে কিভাবে। ফাইবার আমরা জানি, ফাইবার টোটাল কতটা পর্যন্ত বেসিক্যালি শো করে, গিগ শো করে বলেন তো? 900টা, 900 কত? 940। 940, তাই তো? আচ্ছা, ফাইবার টোটাল 960টা গিগ হচ্ছে শো করে, হ্যাঁ। দ্যাট মিনস আমরা কিন্তু শিখেছিলাম ওই 960-এর কমে যদি আপনার গিগ থাকে কোনো একটা সার্ভিস রিলেটেড, তাহলে আমরা ওইটাতে তাড়াতাড়ি গিগ খোলার ট্রাই করবো। ওয়েল, এখন বিষয়টা হচ্ছে, আপনি ফাইবারের অ্যালগোরিদমটা এভাবে কাজ করে যে আমরা কি শুধু 960-এর নিচে হবে, এর বেশি হলে কি গিগ তৈরি করবো না আমরা? বলেন তো। করবো করবো, করবো ঠিক না? স্যার। সো সেক্ষেত্রে এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, যে আমরা তৈরি করবো। এখন তৈরি করলে আমরা র্যাঙ্কে যাব কিভাবে? ফাইবার, যেটা বলছিলাম, ফাইবারের অ্যালগোরিদমটা এভাবে কাজ করে যে ফাইবার নতুনদেরকেও সুযোগ দেয়। ফাইবার সবসময় যে দেখবেন একই, ইভেন আপনি যখন এই যে এইখানে গেলেন কোন একটা কিওয়ার্ড লিখে সার্চ করেন, হ্যাঁ, ধরেন আমি ফেসবুক অ্যাডস লিখে সার্চ করলাম, সার্চ করার পরে আমি এখন যাদেরকে র্যাঙ্কে দেখছি, ঠিক 10 মিনিট পরে যদি আমি এইটাকে আবার রিলোড করি, তাহলে দেখবেন র্যাঙ্কিং অ্যালগোরিদমটা কিছুটা চেঞ্জ হয়েছে, হ্যাঁ। সো এইভাবেই হচ্ছে, যেমন আমি যদি এখনই চেঞ্জ করে দেখি, ওনার নাম হচ্ছে টিটিএসবি, ওকে, স্যাম 2406, আমরা একটু দেখি। এই যে দেখেন, এখানে কি ফার্স্ট একদম যে দুইজন ছিল ওনারা চেঞ্জ হয়েছে? হ্যাঁ, চেঞ্জ হয়েছে। সো ফাইবারের অ্যালগোরিদমটা এভাবে কন্টিনিউ বেসিসে চেঞ্জ হয়, হ্যাঁ। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমি যদি আমার গিগটা একবার তৈরি করে ফেলি, সেক্ষেত্রে আমি র্যাঙ্কে আসা পর্যন্ত গিগ কোনো ধরনের এডিট করতে যাব না। আর র্যাঙ্ক দেওয়ার দায়িত্বটা হচ্ছে ফাইবার। আমরা কিছু টেকনিক এখানে অবলম্বন করব, তাহলে খুব ইজিলি র্যাঙ্কে চলে আসতে পারবো। সো গিগ কেউ এডিট করতে যাবে না, এটা আমার সাজেশন থাকবে। তারপরে আমরা চলে যাব হচ্ছে অ্যানালিটিক্স। কোনো কিছু অ্যাড করতে পারবো না? অ্যাড করতে পারবেন, লাইক হচ্ছে আপনি, এইটাও আমি সাজেস্ট করবো না। মুছে দিয়ে নতুন করে দেওয়া যাবে না? আমার সাজেশন থাকবে কি, যে একেবারেই সবটা করেন, লাইক আমরা 3টা পিকচার দিতে পারি তো, তাই না, একদম ফার্স্টে যখন গিগটা ক্রিয়েট করি। তো আমার সাজেশন থাকবে, আপনি যদি প্ল্যানিং রাখেন এইভাবে যে আমি আপাতত একটা দিব, পরবর্তীতে আবার 2টা দিব, এটা না করে আপনি যে কাজটা করতে পারেন, লাইক একেবারেই 3টা দিয়ে আপনার গিগটা স্টার্ট করেন। আপনি প্রপার ওয়েতে ডেসক্রিপশনটা লিখে আপনার গিগটা স্টার্ট করেন, ঠিক আছে? অর্থাৎ পরবর্তীতে যেন কোনো ছবি কিছু, নাই তো, সেজন্য খুঁজতেছি না। ছবি তো তৈরি করতে হবে, তাই না? ছবি তৈরি করতে হবে আপনাকে, হ্যাঁ। স্যার এখানে একটা কথা ছিল স্যার। জি বলেন। স্যার আইকেজিআর করতে হলে তো মনে হয় তো এডিট করতে হবে স্যার। কি করার জন্য? আইকেজিআর আই ক্যাচার মানে আই ক্যাচি করতে চাচ্ছেন এরকম বিষয়টা? হ্যাঁ তখন তো মনে হয় এডিট edit কেন করা করতে লাগবে। হবে, মানে কেন করতে হবে? আপনি কি ওই একেবারে যে শুরু থেকে করতে র্যাঙ্কে পারবেন আসার না? জন্য স্যার। না না, কে বলছে এটা যে আপনাকে এডিট করতে হবে? আপনি এটা মাথায় রাখবেন, ফাইবার গিগ যত বেশি এডিট করবেন আপনার র্যাঙ্ক ডে বাই ডে তত ফল হবে, হ্যাঁ। সো এখানে র্যাঙ্কে আসার জন্য কখনোই এটা করতে যাবেন না, ঠিক আছে? ওকে স্যার। ওকে, ওয়েল, সো এখানে আমরা যখন অ্যানালিটিক্সে আসলাম, অ্যানালিটিক্সে আসার পরে আমরা যে জিনিসটা দেখবো, ফার্স্টই হচ্ছে যেটা আছে আর্নিং, অর্থাৎ আপনার কত ডলার আর্ন হয়েছে, হ্যাঁ। সো আমাদের এখানে যেহেতু খুব স্বাভাবিকভাবে আমাদের এখানে কোনো কাজ করা হয়নি, আর্নিংটা 0 থাকবে। অ্যাভারেজ সেলিং প্রাইস, অর্থাৎ আপনি কতগুলো সেল করছেন এবং সেটার অ্যাভারেজ, লাইক ধরেন আপনি 100 ডলার আর্নিং করলেন 10টা গিগ সেল করে, বা 10টা কি বলে আপনি সার্ভিস সেল করেছেন, সেক্ষেত্রে আপনার এভারেজ সেলিং প্রাইসটা কত হবে? বুঝি নাই কি বললেন? মানে আপনি 10টা অর্ডার কমপ্লিট করলেন, আপনার টোটাল ইনকাম হচ্ছে 100 ডলার, তাহলে আবার আপনার এভারেজ সেলিং প্রাইসটা কত হবে? 10 টাকা, 10 ডলার, তাই না? 10 ডলার। সো এটাই বোঝানো হচ্ছে যে এভারেজ আপনার সেলিং প্রাইস কত। অর্ডার কমপ্লিটেড, কতগুলো অর্ডার কমপ্লিট করেছেন। আর্ন ইন অগস্ট, আপনি অগস্টে কত ডলার ইনকাম করেছেন, হ্যাঁ। এখানে আরো অনেক অ্যানালিটিক্স এর ডেটা দেখতে পারবেন, যদি আমাদের কোনো কিছু নেই, আপনি লাস্ট 30 ডেজ থেকে লাস্ট ইয়ারলি পর্যন্ত ডেটাটা দেখতে পারবেন। আচ্ছা, এবার হচ্ছে ইউজ সেলার লেভেল। আমরা সবাই হয়তোবা জানি ফাইবারে লেভেল হিসেবে কাজ করে সবাই, তাই না? সো আমরা এখন লেভেল হচ্ছে 0, অর্থাৎ আমরা প্রত্যেক মাসের 15 তারিখে ফাইবার তাদের লেভেল গুলো আপডেট করে থাকে, হ্যাঁ। সো
আমরাও যদি লেভেল 0 থেকে 1-এ যেতে চাই, 1 থেকে 2-তে যেতে চাই, আমরাও প্রত্যেক মাসের 15 তারিখে আমাদের লেভেলগুলো আপডেট করতে পারবো। তবে হ্যাঁ, এখানে কিছু ক্রাইটেরিয়া আছে যে আপনি কখন সেটা পারবেন। হ্যাঁ, কখন সেটা লেভেল 1 পারবেন। আপনি আপনি ধরেন এখন 0 আছেন, এইখান থেকে আপনি লেভেল 1-এ যাবেন। 1-এ যাওয়ার জন্য আপনার কি কি প্রয়োজন? আপনার ইনবক্স রেসপন্স টাইমটা 90% এর উপরে থাকতে হবে, এটা থাকে। অর্ডার কমপ্লিশন হ্যাঁ 60 ডেজ এর ভিতরে 90% থাকতে হবে। অন টাইম ডেলিভারি থাকতে হবে। রেটিং, এই বিষয়টা ম্যান্ডেটরি। 4.7 স্টারের উপরে রেটিংটা আপনার থাকতে হবে, এটা ম্যান্ডেটরি। হ্যাঁ, এবং সেলিং সিনিয়রিটি, যেমন আমাদের একটা স্টুডেন্ট আছে, ওর নাম হচ্ছে সাকিব। হ্যাঁ, ও হচ্ছে 2103 ব্যাচের। হ্যাঁ, সো সে যে কাজটা করেছে যে সবকিছু তার কমপ্লিট, বাট তার প্রোফাইলের এইজ 60 ডেজ হয় না, অর্থাৎ সে 29 দিনের মাথায় সবকিছু কমপ্লিট করে ফেলেছে, বাট 60 ডেজ হয় নাই বিদায় সে কি করতে পারছে না, লেভেল 1-এ যেতে পারছে না। সো অবশ্যই আপনার ওয়েব কি বলে এটাকে, প্রোফাইলের এইজটা কতদিন হতে হবে? অ্যাটলিস্ট 60 দিন হতে হবে। হ্যাঁ, 2 মাস হতে হবে। অর্ডার অ্যাটলিস্ট আপনাকে 10টা অর্ডার কমপ্লিট করতে হবে। টোটাল $400 আর্নিং হতে হবে যদি আপনি লেভেল 1-এ যেতে চান। আর কোনো ধরনের ওয়ার্নিং ছাড়া আপনাকে 30 ডেজ থাকতে হবে। হ্যাঁ, সো এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে। সো ইনশাআল্লাহ যদি আপনারা প্রপার ওয়েতে আগাতে পারেন আর ভালো ভালো কিছু গিগ খুলতে পারেন, তাহলে এগুলো লাইক ফাইবারের জিনিসটা হচ্ছে কি, ফার্স্ট 1-2টা অর্ডার পাওয়ার জন্য আপনাকে একটু ধৈর্য ধরে ওয়েট করতে হবে। জাস্ট এই 1-2টা অর্ডার যখন হয়ে যাবে, তখন আস্তে আস্তে আপনি আপনার গিগগুলোকে যদি ভালোভাবে প্রমোট করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি কি করতে পারবেন, খুব ইজিলি অর্ডার পেতে থাকবেন। হ্যাঁ, সো স্যার আমরা যদি সব নিয়ম করে কাজ করি এখানে, যদি স্যার আমরা কাজ পাবো শিওর? জি জি যদি আমরা এইরকম সবকিছু নিয়ম মেপে সবকিছু করি, জি জি তারপরে কি আমরা কাজ পাবো শিওর? ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই কাজ পাবেন না এরকম তো হবে না। সো আমি আবারও বলছি, একটু ধৈর্য ধরে থাকতে হবে। হ্যাঁ, বিষয়টা একটু জাস্ট ধৈর্য ধরে থাকতে হবে। কারণ হচ্ছে যে আপনারা তো দেখলেনই যে কি পরিমাণ কম্পিটিশন আছে আমাদের মার্কেটগুলোতে। জি স্যার। সো সেই ক্ষেত্রে একটু ধৈর্য ধরে থাকতে হবে। গিগ গুলোকে তৈরি করার সময় একদম এতটুকু মাথায় রাখতে হবে যে 100% অ্যাকিউরেটলি আপনি আপনার গিগটা তৈরি করেছেন। হ্যাঁ, আপনি আপনার সব জায়গা থেকে প্রপার ওয়েতে সবকিছু তৈরি করে আপনি গিগটা তৈরি করেছেন। সো সেভাবে যদি তৈরি করতে পারেন, আমি ইনশাল্লাহ আশা করি কাজ পাওয়াটা খুব বেশি টাফ কোনো কিছু হবে না। ঠিক আছে, আমরা পোর্টফোলিওতে কি কি অ্যাড করতে পারি? এখানে আলাদা করে কোনো পোর্টফোলিও নেই। হ্যাঁ, পোর্টফোলিওটা আপনারা দিতে পারবেন হচ্ছে ওই যে গিগ যখন তৈরি করছেন না, দেখবেন নিচে কিন্তু পিডিএফ ফাইল দেওয়ার অপশন আছে, ঠিক না? গিগের মনে আছে? সো বা হচ্ছে এক্সেল ফাইল। আবার পোর্টফোলিও আমরা ম্যাক্সিমাম টাইমে দেই কখন, যখন বায়ার আমাদেরকে নক করে, তখন পোর্টফোলিও দেওয়ার জায়গা থাকে। সো পোর্টফোলিও, আপনি পোর্টফোলিও তো সবাই বুঝি তাই না, আমার প্রিভিয়াস কাজে যে সকল এক্সপিরিয়েন্স আছে বা প্রিভিয়াস কাজে যে সকল স্যাম্পল আছে। সো ধরেন আপনি কিওয়ার্ড রিসার্চের কাজ করবেন, সো কিওয়ার্ড রিসার্চের কিছু স্যাম্পল, অর্থাৎ আপনি যে ওয়েতে রিসার্চ করেন সেই ওয়ের কিছু স্যাম্পল আপনি তাকে দেখাতে পারেন। সেটা হতে পারে এক্সেল ফাইলের থ্রুতে, সেটা হতে পারে কোনো স্ক্রিনশট। যদি স্ক্রিনশট খুব বেশি ট্রাস্টওয়ার্দি না, সো যদি ক্লায়েন্ট মেসেজ করে, তখন আমরা চেষ্টা করব যে তাকে কি বলে এটাকে এক্সেল ফরম্যাটে দেওয়ার জন্য। তবে হ্যাঁ, আপনি রিসার্চ করেছেন কোনো একটা নিশে, সব কিওয়ার্ড তাকে আবার দিয়ে দিবেন না। ঠিক আছে, ওকে। সো লেভেলটা কিভাবে কাজ করে সবাই বুঝতে পেরেছি তো, তাই না? জি স্যার। ওকে, সো এখানে হচ্ছে আপনার রেটিং গুলো থাকবে। হ্যাঁ, সো এই বিষয়গুলো হচ্ছে এখানে আছে। আমরা যদি সুইচ টু সেলিং এ যাই, ওকে, সো আমরা অ্যানালিটিক্স ছিলাম, তারপর হচ্ছে আর্নিংস এ যদি যাই, আর্নিং তো আমরা সবাই বুঝি, আমাদের অ্যাকচুয়ালি যত ইনকাম আছে, সো এখান থেকে আমরা হচ্ছে করতে পারবো। সো আপনার টোটাল ইনকাম কত, আপনি কত উইথড্র করেছেন, আপনার পারচেজের জন্য কোনো খরচ করেছেন কিনা। হ্যাঁ, অর্থাৎ আপনি চাইলেও এজ এ সেলার বায়ার হিসেবে কাজ করতে পারবেন। পেন্ডিং ক্লিয়ারেন্স, কত ডলার এখনো আপনার পেন্ডিং এ আছে, আর কত ডলার হচ্ছে উইথড্র করার বাকি আছে, এই জিনিসটা এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, উইথড্রর ক্ষেত্রে একটা জিনিস বলে দেয়, ফাইবার থেকে উইথড্র করার সিস্টেম হচ্ছে আপনি পেপ্যালের থ্রুতে করতে পারবেন, ব্যাংক ট্রান্সফার করতে পারবেন, এটা চেকের মাধ্যমে। বাট আমার সাজেশন থাকবে সবচেয়ে বেস্ট হচ্ছে ফাইবার রেভিনিউ কার্ড, যেটা হ্যাঁ পিওনিয়ার থ্রুতে আমরা করব।
এটা কিভাবে করব? আমরা সেক্ষেত্রে আমাদের একটা পেওনিয়ার অ্যাকাউন্ট লাগবে। পেওনিয়ার অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরে আমরা যখন আমাদের এখানে $30 হয়ে যাবে, ফাইবারে যখন কত ডলার হবে? $30। $30 $30 হওয়ার পরে এই অপশনটা, এখন তো এটা আনঅ্যাভেলেবেল আছে তাই না, এটা অ্যাভেলেবেল হয়ে যাবে। এই যে দেখেন এখানে অ্যাটলিস্ট মিনিমাম অ্যামাউন্ট হতে হবে কত? 30। সো আপনি এখানে $30 হওয়ার পরে এখানে অ্যাড করতে পারবেন। কি অ্যাড করবেন? আপনার যে পেওনিয়ার অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা অ্যাড করে নেবেন এখানে, ঠিক আছে? আর আমরা সবাই জানি পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করার সময় আমাদের কি করা লাগে? ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড্রেস অ্যাড করা লাগে তাই না? সো আই থিঙ্ক স্যার আপনাদের এই কোনো এখানে, ব্যাংক বিষয়ে অ্যাকাউন্ট? বিস্তারিত বলেন স্যার, আমরা সবাই জানি না স্যার। আচ্ছা আমি এইটার একটা ক্লাসই নিব আলাদাভাবে, ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা যে ঠিক আছে। পিওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে তৈরি হ্যাঁ করতে হ্যাঁ হয়, ঠিক আছে? আমি জাস্ট এখন বলে দিচ্ছি আর কি, হ্যাঁ। সো আচ্ছা একটা স্যার। ব্যাংক, যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই হয়? হ্যাঁ হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই হবে। বাট মাথায় রাখতে হবে পিওনিয়ার অ্যাকাউন্টের নামের সাথে ব্যাংক অ্যাকাউন্টের নামের জন্য মিল থাকে। ক্লিয়ার বিষয়টা? অর্থাৎ আপনি যেই নামে পিওনিয়ার অ্যাকাউন্টটা করবেন সেই নামেই যেন আপনার ব্যাংক অ্যাকাউন্টটা হয়। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টটা আমাদের পিওনিয়ারে অ্যাড করে রাখবো। সো তখন আমরা কি করবো, এখান থেকে আমার পিওনিয়ারটা যখন অ্যাড করে নিব তখন যে জিনিসটা হবে, আমি কি করব, আমার এই ফাইবার থেকে পিওনিয়ারের ডলারটা ট্রান্সফার করে দেবো, ঠিক আছে? সো মোটামুটি 2 থেকে 3 ডেজ পর্যন্ত এরা টাইম নিবে। টাইম নেওয়ার পরে আমার পিওনিয়ার থেকে, সরি, আমার পিওনিয়ারে তারা হচ্ছে ডলারটা ট্রান্সফার করে দিবে। দেন আপনি ডলার থেকে হচ্ছে এবার কি করতে পারবেন, ব্যাংকে ট্রান্সফার করে নিতে পারেন। সো তখন হয়তো বা 2-3 দিন সময় লাগে। বিভিন্ন ব্যাংকে একটু, অনেক সময় ব্যাংকে একটু সময় নেয়, আবার অনেক সময় খুব তাড়াতাড়ি চলে আসে। 3-4 দিনের ভেতরে, অর্থাৎ অলমোস্ট আমি বলতে পারবো 1 উইকের ভিতরে টোটাল ক্লিয়ার ইনকামটা আপনি এখান থেকে উইথড্র করে নিতে পারবেন, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে এটা উইথড্র খুব টাফ কোনো কিছু না। সো এইভাবে আপনারা উইথড্র করে নিতে পারবেন। আর এখানে তেমন কোনো কিছু নেই, আমরা আমাদের যত ইনকাম আছে এখান থেকে উইথড্র করতে পারবো। দেন আমরা চলে যাব কমিউনিটিতে। হ্যাঁ, একটা সেকেন্ড সময় দেবেন, হ্যাঁ। ওয়েল, সো কমিউনিটি মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে ফাইবার কমিউনিটি। ফাইবার কমিউনিটিতে আমরা সবাই যে কাজটা করে থাকি যে লাইক এই কমিউনিটি গুলোকে খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনারা যারা ফাইবার রিলেটেড কাজ করবেন সেক্ষেত্রে আমার সবচেয়ে ইয়ে থাকবে, সবচেয়ে বেশি টাইম দেবেন হচ্ছে ফাইবারের ফোরামে। হ্যাঁ, ফাইবারের নিজস্ব ফোরাম আছে, এবং ফোরামটা তো সবাই বুঝি তাই না? আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করেছিলাম ফোরাম সম্পর্কে জেনেছিলাম না? জি স্যার। ফোরাম হচ্ছে কি একটা কমিউনিটি যেখানে মানুষ বিভিন্ন বিষয় নিয়ে কোয়েশ্চেন করে অ্যান্সার দেয়, লাইক এস কোয়েশ্চেন অ্যান্সারিং ওয়েবসাইট কোরার মতো আর কি। হ্যাঁ কোরা টাইপ, কোরা। হ্যাঁ হ্যাঁ, কোরা টাইপ। সো এই ফাইবারেরও নিজস্ব একটা ফোরাম আছে। দেখেন এই ফোরামে তারা কি করে বিভিন্ন বিষয় নিয়ে এখানে অর্ডার রিসোর্স, কাস্টম সাপোর্ট, ফাইবারে কি কি করা যায় কি কি করা যায় না সবকিছু নিয়ে তারা এখানে কথা বলেছে। সো আমার এখানে যে জিনিসটা হচ্ছে যে, আচ্ছা আমার এটা কি লগ আউট হয়ে গেছে কোনো কারণে? ঠিক আছে, সো এইখান থেকে হচ্ছে আপনারা সবকিছু দেখতে পারবেন। হ্যাঁ, সাকসেস স্টোরিজ, কারেন্ট। সো দেখেন অনেকে অনেক বিষয় নিয়ে কথা বলেছেন। সো আপনারা কি করতে পারবেন, এখান থেকে ফোরাম গুলো একটু পড়ে নিবেন, দেখবেন যে মানুষ কি নিয়ে কথা বলছে। হ্যাঁ, সো দেখবেন মোটামুটি একটা ভালো আইডিয়া হয়ে গিয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে ফাইবারের ব্লগ আছে, ফাইবারের ব্লগে যাবেন, ফাইবারের ব্লগ গুলো পড়বেন। ব্লগ গুলো পড়ার পরে এইখানেও তারা বিভিন্ন বিষয় নিয়ে যে কিভাবে অর্ডার পাওয়া যায় সেই বিষয়ে, আর আমার কিছু আমি কিছু ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো, বাংলাতে লেখা আছে। আপনারা ওই ব্লগ গুলো একটু কষ্ট করে পড়ে নেবেন সবাই, ঠিক আছে? ফাইবার রিলেটেড। হ্যাঁ, সো এই জিনিসগুলো আপাতত করবেন। আর আমি যদি কমিউনিটিতে যাই, আরেকটা হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ডস। কমিউনিটি স্ট্যান্ডার্ডস হচ্ছে যে ফাইবারে কি কি করা যাবে না কি কি করা যাবে। আই থিঙ্ক আপনারা সবাই অলরেডি জানেন যে ফাইবারে কিছু কিছু ওয়ার্ডস আমরা চাইলেও নিতে পারবো না বা বলতে পারবো না। অর্থাৎ ফাইবারে কখনোই কোনো ক্লায়েন্টকে ইমেইলের কথা বলা যাবে না। হ্যাঁ, তবে হ্যাঁ আপনার সেই ক্ষেত্রে রিকোয়ারমেন্টও যদি আপনি লিখে দিতে পারেন, লাইক আমি ধরেন কারো ফেসবুক অ্যাড রান করে দেবো। এখন কারো ফেসবুক অ্যাড যদি রান করতে চাই, তার সাথে ফেসবুকে অ্যাড না হয়ে এটা কি পসিবল তার অ্যাড রান করা?
পসিবল না কিন্তু। সো তার সাথে আমার ফেসবুকে কমিউনিকেট করতেই হবে, এটা খুব স্বাভাবিক বিষয়। হ্যাঁ, সো সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে আপনি এটা রিকোয়ারমেন্টে বলে দিবেন আমার এই কাজটা করার জন্য এই জিনিসটা প্রয়োজন, তখন ফাইবার আপনার সাথে কোনো ধরনের ঝামেলা করবে না। বাট আপনি ধরেন হঠাৎ করে কেউ আপনাকে বললো যে ইমেইল দাও, হ্যাঁ, তো আপনি কি করলেন, তাকে ইমেইলটা দিয়ে দিলেন, এইটা করলে কিন্তু আপনার জন্য ঝামেলা হবে। সেম ভাবে আপনিও কারো কাছ থেকে ইমেইল চাইতে পারবেন না, স্কাইপ আইডি চাইতে পারবেন না, কাউকে বলতে পারবেন না যে আমাকে রিভিউ দাও, ফিডব্যাক দাও। এই কথাগুলো আপনি, এই ওয়ার্ডস গুলো কখনোই কি করতে পারবেন না ফাইবারে বলতে পারবেন না কোনো ক্লায়েন্টকে। হ্যাঁ, আর আমরা তো পিসি বা আইপি রুলস গুলো জানি যে আমরা কি করতে পারবো না, ডিফারেন্ট পিসিতে লগ ইন না করাটা আমার সাজেশন থাকবে। আর হচ্ছে হ্যাঁ, ডিফারেন্ট পিসিতে লগ ইন করতে পারবেন, যদি ওই পিসিতে কোনো ফাইবার অ্যাকাউন্ট লগ ইন না করা থাকে তাহলে লগ ইন করতে পারবেন। বাট একই পিসিতে কখনোই ফাইবার দুইটা অ্যাকাউন্ট লগ ইন করতে যাবে না, তাহলে দুইটা অ্যাকাউন্টই ব্যান্ড হয়ে যাওয়ার পসিবিলিটিস আছে। আরেকটা হচ্ছে একই ইন্টারনেট আইপির আন্ডারে দুই তিনটা অ্যাকাউন্ট লগ ইন করতে যাবেন না সেম ক্যাটাগরিতে। হ্যাঁ, এটাও আমার সাজেশন থাকবে। সো এই বিষয়গুলো মেনটেন করে যদি আপনারা কাজ করতে পারেন, ইনশাল্লাহ ফাইবারে খুব সহজেই কাজ পেতে পারবেন। আর হচ্ছে ফাইবারের গিগটা আমি আবারও বলছি, ফাইবারে কিন্তু আপনার প্রোফাইল দেখে, হ্যাঁ প্রোফাইলটাও ইম্পর্টেন্ট, বাট প্রোফাইল দেখে অর্ডার দেওয়ার চাইতে আপনার গিগটা দেখে ইম্পর্টেন্ট মানুষ অর্ডার দিবে বেশি। সো আপনার গিগটাকে যত বেশি অ্যাট্রাকটিভ করা যায়, আপনার গিগটাকে চেষ্টা করবেন আপনার কি সার্ভিস দিচ্ছেন সেটা যেন আপনার থাম্বনেইল আর টাইটেল দেখে একজন মানুষ ইজিলি বুঝতে পারে যে হ্যাঁ এই গিগে গেলে আমি এই সার্ভিসটা পাবো। দেন সে যখন ডেসক্রিপশনে যাবে সে যেন প্রপার একটা গাইডলাইন পায়, হ্যাঁ আমি এইভাবে আমার সার্ভিসটা পেতে যাচ্ছি। তাহলে দেখবেন ফাইবারে খুব ইজিলি আপনি কাজ পেয়ে যাবেন। আর একটা সবচেয়ে বড় যে বিষয়টা সেটা তো বলেছিলাম যে কি করতে হবে, আপনাকে কম্পিটিটিভ অর্থাৎ কম্পিটিশন কম আছে এই টাইপের গিগ গুলো আপনাকে তৈরি করতে হবে। হ্যাঁ, লাইক আপনি শুধু এসইও কিওয়ার্ড রিসার্চ লিখলে যখন 40,000 গিগ আছে ওইখানে কিন্তু আপনি র্যাঙ্কে যাওয়াটা আপনার জন্য টাফ হবে। সো আপনি একটু রিসার্চ করবেন, আচ্ছা কিওয়ার্ড রিসার্চটাকে আমি কিভাবে সার্ভিসটা দিতে পারি যে এখানে কম্পিটিশন একদম কম আছে। সো চেষ্টা করবেন নির্দিষ্ট গিগে ফোকাস করার জন্য। হ্যাঁ, কি করার জন্য, নির্দিষ্ট গিগটা যেন একটু আই ক্যাচি হয়। আরেকটা বলেছিলাম কি ভিডিও দেওয়ার ট্রাই করবেন যদি পারেন। ভিডিওটা গিগ র্যাঙ্কিং অন্যতম একটা ফ্যাক্টর হচ্ছে এই ভিডিও। সো চেষ্টা করবেন ভিডিও যদি দেওয়া যায় সেটা আপনার গিগের জন্য হচ্ছে বেটার। আরেকটা হচ্ছে যে গিগের প্রাইসটা চেষ্টা করবেন এজ এ বিগিনার হিসেবে সবসময় $5 দিয়ে স্টার্ট করার জন্য, যেহেতু আমরা একদম নতুন। সো আমার মনে হয় $5 হচ্ছে বেস্ট, একটু সার্ভিসটা একটু কম হোক। সো গিগে $5 দিয়ে হচ্ছে করার জন্য। দেন মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে অনলাইন অ্যাক্টিভ থাকা। হ্যাঁ, এটা নিয়ে অনেকেরই একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে কি আচ্ছা আমি যদি লাইক ফাইবারে কাজ পেতে চাই তাহলে কি আমাকে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে? না, বিষয়টা অ্যাকচুয়ালি এরকম না, 24 ঘন্টা তো অ্যাক্টিভ থাকা পসিবল না, তাই না? সো আপনারা সেক্ষেত্রে যেই কাজটা করবেন আবারও বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনাদের অ্যাপস আছে না, একটা অ্যাপস ফাইবারের মোবাইল অ্যাপস আছে তো সবার নাকি? অবশ্যই সবাই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, অবশ্যই সবাই সবার মোবাইল অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ফাইবারে র্যাঙ্কিং বা হচ্ছে অনলাইন থাকার সবচাইতে ভালো মাধ্যম হচ্ছে মোবাইল অ্যাপস। সো ফাইবার এটা iOS এর জন্য আছে, অ্যান্ড্রয়েড এর জন্য আছে। সো অবশ্যই সবাই হচ্ছে মোবাইল অ্যাপসটা একটু লগ ডাউনলোড ইন করে করে নেবেন। রাখলাম আমি। হ্যাঁ, সো অবশ্যই ডাউনলোড করে লগ ইন করে নেবেন। আর ফাইবার কিন্তু আবারও বলে দিচ্ছি আপনার থেকে ভেরিফিকেশন চাইবে। হ্যাঁ, আপনি যখন ফার্স্ট অর্ডারটা কমপ্লিট করে ফেলবেন তখনই ফাইবার আপনার কাছে ভেরিফিকেশন চাইবে। আর ভেরিফিকেশনটা হবে এরকম যে আপনার মোবাইল দিয়েই ভেরিফিকেশনটা করতে হবে। কিরকম, লাইক এটা হচ্ছে মোবাইলের ব্রাউজার দিয়ে করতে হবে, প্রবলেম নেই, ব্রাউজারে লগ ইন করতে পারবেন উইদাউট এনি কাইন্ড অফ হেজিটেশন। ব্রাউজারে লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তারা আপনাকে বলবে যে এই ব্যক্তি যে আপনি বা এই প্রোফাইলটা যে আপনার, এটার প্রুফ কি। এটার প্রুফ দেখানোর জন্য আপনাকে তারা দুইটা জিনিস চাইবে। একটা হচ্ছে আপনার আইডি কার্ডটা আপলোড করতে হবে, আইডি কার্ড ওর পাসপোর্ট এইটা আপলোড করতে হবে, আপলোড দেওয়ার অপশন দিবে তারা। আর সেকেন্ড অপশনটা হচ্ছে ওই আইডি কার্ড নিয়ে আপনাকে একটা ছবি তুলে দিতে হবে, অর্থাৎ আপনার পাসপোর্ট বা আপনার আইডি কার্ডটা আপনার হাতে থাকবে এবং সেটার আপনার একটা ছবি তুলবেন, ছবি তুলে তাদেরকে দিতে হবে। অর্থাৎ এটা হচ্ছে ফার্স্ট অর্ডার কমপ্লিট হওয়ার পরে আপনি কাজটা করতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ তারা আপনার ভেরিফিকেশন, এবং ভেরিফিকেশনের জন্য তারা আপনাকে 14 ডেজ টাইম দিবে। এই 14 দিনের ভেতরে আপনাকে কি করতে হবে, ভেরিফিকেশন করে ফেলতে হবে। সো এই বিষয়টাও মাথায় রাখতে হবে। আচ্ছা, অনলাইনে যে বিষয়টা যে আচ্ছা অনলাইনে অর্ডার পেতে হলে কি করতে হবে? অর্ডার পাওয়ার জন্য সর্বপ্রথম আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে মোর অপশনে যখন আপনি ক্লিক করবেন এখানে একটা অপশন পেয়ে যাবেন বায়ার রিকোয়েস্ট, দেখতে পাচ্ছি
আমরা চলে যাব বায়ার রিকোয়েস্ট। বায়ার রিকোয়েস্ট বিষয়টা কি জানে কেউ? না স্যার, জানি না আচ্ছা, আমি বায়ার এখন। না রিকোয়েস্ট স্যার বিষয়টা জানি না। জানি। বায়ার রিকোয়েস্ট বিষয়টা হচ্ছে যে বায়াররা এখানে, অর্থাৎ যারা সার্ভিস কিনতে চাচ্ছে, আমরা তো সার্ভিস সেল করবো, এই যে দেখেন আমার এখানে হুম। আপাতত 7টা বায়ার রিকোয়েস্ট আছে, তাই না? সো এটা হচ্ছে হুম। যারা সার্ভিস কিনতে চাচ্ছে তারা বিভিন্ন রিকোয়েস্ট পাঠায়, আচ্ছা আমার এই কাজটা লাগবে, তোমরা অ্যাপ্লাই করো। অর্থাৎ কাজের আমরা আপওয়ার্কের ভাষায় যেটাকে বিড করা বলে আর কি, হ্যাঁ, আমরা কাজের জন্য বিড হুম। করে থাকি। সো সেম ভাবে এইখানেও ওনারা কি করেন, বিভিন্ন অফার পাঠিয়ে থাকেন, হ্যাঁ। সো ওই অফার গুলোতে আমরা গিয়ে কি করি, বিড করি বা অ্যাপ্লাই করি কাজের জন্য, হ্যাঁ। যেমন এখানে লাইক এই গিগটা হচ্ছে আমার ফেসবুক অ্যাডস রিলেটেড। সো এখানে উনি কি বলেছেন দেখি একটু। হ্যালো, আই লিভ ইন ফ্রান্স, আই এম লুকিং ফর সামওয়ান হু মাস্টার্স ইউটিউব ভেরি ওয়েল ইন পয়েন্টস টু ক্রিয়েট মাই ইউটিউব চ্যানেল ইন ফ্রেঞ্চ ইন এভরিথিং ইউনিট অপটিমাইজেশন। ওকে, এটা ইউটিউব রিলেটেড একটা কাজ, এবং এটার জন্য সে কত দিবে? টোটাল ডে ডলার হচ্ছে $11,000 আমরা দেখতে পাচ্ছি। ওকে, দেন হচ্ছে এখানে উনি কি করতে চাচ্ছেন, অ্যাডভার্টাইজিং রিলেটেড ইস্যু, হ্যাঁ, ফেসবুক অ্যাড রিলেটেড রিজেক্ট কেন হয়ে যায়, এটার জন্য উনি কত ডলার দিচ্ছেন? টোটাল $400। সো আমি যদি এটাতে অফার পাঠাতে চাই, কিভাবে ওটা অফারটা পাঠাবো দেখেন। আমি এখানে আসবো, আসার পরে এই যে সেন্ড অফার নামক একটা অপশন আছে, তাই না? এইটাতে অলরেডি অফার কতজন পাঠিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি, 918 জন। দ্যাট মিনস হিউজ মানুষ এটাতে কি করেছে, অর্ডার পাঠাইছে, হ্যাঁ। সো আমার সাজেশন থাকবে যে একটু তাড়াতাড়ি যদি বায়ার রিকোয়েস্টটা পাঠানো যায়, হ্যাঁ, সেক্ষেত্রে বেটার হবে। কারণ হচ্ছে যে অনেক বায়ার রিকোয়েস্ট পাঠানো হয়ে গেলে ক্লায়েন্টরা অনেক সময় জিনিসটা দেখে না বা খেয়াল করে না, হ্যাঁ। সো চেষ্টা করবেন যত তাড়াতাড়ি বায়ার রিকোয়েস্ট পাঠানো যায়। আর বায়ার রিকোয়েস্টের কিছু ফর্মুলা আছে, আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, যে বায়ারদেরকে কিভাবে রেসপন্স করতে হবে আপনাদের। সো এখানে সেন্ড অফারে ক্লিক করবেন, সেন্ড অফারে ক্লিক করার পরে দেখেন কিভাবে পাঠাতে হয়। এখানে আপনি আপনার ডেসক্রিপশনটা লিখবেন, হ্যাঁ। লাইক উনি কি চাচ্ছে, উনি চাচ্ছে হচ্ছে যে আমাকে অ্যাডভার্টাইজিং রিলেটেড উনি কিছু ইস্যু ফেস করছে, লাইক ওনার অ্যাড গুলো ডেলিভার হচ্ছে না, আর হচ্ছে অ্যাড রিজেক্ট করে দিচ্ছে, হ্যাঁ। সো আপনি এইটাকে কিভাবে সলিউশন, এখানে অনেকে বলে কি যে আমার ডিজিটাল মার্কেটিং এ এত বছরের এক্সপিরিয়েন্স আছে, বা এইসব অ্যাকচুয়ালি ক্লায়েন্ট দেখতে চায় না। ক্লায়েন্ট যে জিনিসটা চাচ্ছে, সে যে প্রবলেমটা ফেস করছে, সেটার সলিউশন অ্যাকচুয়ালি আপনার কাছে আছে কিনা। সো আপনি ওইটার সলিউশন নিয়ে হচ্ছে এখানে লেখা ট্রাই করবেন, এবং চেষ্টা করবেন অল্প কথায় এখানে কি করার জন্য, তাকে কনভিন্স করার জন্য, বা অল্প কথায় তার প্রবলেমের সলিউশনটা দিয়ে দেওয়ার জন্য। ক্লিয়ার বিষয়টা? এইখানে লাইক আপনার কত, হ্যাঁ, এক্সপিরিয়েন্স তো খুব স্বাভাবিকভাবে আমরা উল্লেখ করতে পারি, বাট তারপরেও চেষ্টা করব সে যে প্রবলেমটা ফেস করছে সেই প্রবলেমের সলিউশনটা এখানে দিয়ে দেওয়ার জন্য। আর আমি এটার কিছু স্যাম্পল আপনাদেরকে দিয়ে দিব, হ্যাঁ, সবাই একটু ভালোভাবে দেখে নেবেন। এবার হচ্ছে কত ডলার আমরা দেখতে পাচ্ছি, লাইক ধরেন 400। সো আমি, সে যেহেতু $400 দিয়েছে, আমিও $400 এখানে দিয়ে দিলাম আপাতত। ওকে, ডেলিভার অন টাইম, অর্থাৎ এটার জন্য আমি হয়তোবা তার থেকে, সে একটা টাইম এখানে দিয়েছে হয়তোবা, আমি ধরেন 5 days দিয়ে দিলাম। হ্যাঁ, নাম্বার অফ রিভিশন, আপনি কি রিভিশন দিবেন কিনা, রিভিশন তো আমরা সবাই বুঝি, তাই না? যে একটা কাজ যদি আমার পছন্দ না হয়, সেক্ষেত্রে সেই কাজটা আমি তাকে পুনরায় করে দিব কিনা। হ্যাঁ, আমি করে দিব, আমি সাজেস্ট করবো যে এটা দিবেন, এটা এজ এ বিগিনার হিসেবে দেওয়াটা ভালো। আমি 2বার তাকে রিভিশন দিব। রিকোয়ারমেন্টস, হ্যাঁ, অবশ্যই এটা অন থাকবে। ডিফাইন দা অফার স্কোপ। ওকে, সো আপনি কি কি অফার দিচ্ছেন, ধরেন আমি পেজটাকে ইভালুয়েশন করে দিব, রিপোর্ট দিব, তাকে একটা প্ল্যান দিব, হ্যাঁ, আপাতত এতটুকুই দিয়ে আমি ধরেন, আচ্ছা আমি একটা অফার লিখি এখানে। লাইক উনি কি বলেছেন এখানে, অ্যানালিটিক্স প্রবলেম সলভার হু ক্যান কুইকলি রিসলভ অ্যাডভার্টাইজিং রিলেটেড ইস্যু such as ads not delivering, ads rejected by social platform. You must be able to retain clients. You are 2 Monday to weekends, okay, and you will be getting a sum of $400 for your weekly plan. Okay, ঠিক আছে। সো আচ্ছা ধরেন আমি, স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন। অ্যাকশন প্ল্যান যেটা আছে, আমাদের অ্যাকশন প্ল্যান সম্পর্কে তো তেমন কিছু না না, ধারণা এটা দেওয়া। অ্যাকশন প্ল্যান বলতে কি বোঝানো হয়, এটা ধারণা না, এটা হচ্ছে যে তাকে একটা প্ল্যানিং দেওয়া আর কি। সে কি, আর এটা আমরা দিব হচ্ছে লাইক এসইওর জন্য একটা প্ল্যানিং আমরা আপনাদেরকে দিব লাস্ট ক্লাসে, তাই না? যে কিভাবে আপনারা পুরো প্রসেসটা নিয়ে আগাবেন। আর এখন তো আমরা ওই প্ল্যানিং অনুযায়ী কিন্তু আগাচ্ছি। যেমন একটা সাইটকে র্যাঙ্ক করার জন্য বর্তমানে কোন কোন বিষয়গুলোকে একদম মুখ্য বিষয়, হ্যাঁ, সো সেই অনুযায়ী তাকে একটা প্ল্যানিং সেট করে দেওয়া আর কি, এটাই।
আচ্ছা তাহলে স্যার এগুলা মানে কিরকম কি লিখবো বা কিরকম কি এই সম্পর্কে তো তেমন কিছু বলা হয় না অ্যাকশন প্ল্যানটা আর কি। না না, এটা তো আপনাদের আসেই নাই, আপনাদেরকে বলা হবে কি ও আচ্ছা, সামনে অ্যাকশন। আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে একদম লাস্ট ক্লাসের দিকে আর কি, যে আমরা আচ্ছা একটা প্ল্যানিং আপনাদের জন্য সেট করে দেব। আপনারা কিভাবে ক্লায়েন্টের সাথে প্ল্যানিং নিয়ে কথা বলবেন, বা নিজের ওয়েবসাইটের জন্য কিভাবে প্ল্যানিং করবেন, একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক নিয়ে যাওয়ার জন্য আপনার কি কি প্ল্যানিং করা উচিত, এরকম একটা প্ল্যানিং তো আমরাও দিব, তাই না? জি স্যার। ওকে, সো ঠিক আছে। আর একটা কথা ছিল স্যার, জি জি বলেন। এনআইডি কার্ড তো স্যার অনেকের স্মার্ট কার্ড নেই স্যার, যে না না, স্মার্ট কার্ড লাগবে এরকম না, স্মার্ট কার্ড লাগবে বিষয়টা এরকম না। আপনার যদি টেম্পোরারি কার্ড থাকে টেম্পোরারি কার্ড দিয়েও করতে পারবেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? পাসপোর্ট দিলেও তো হয়ে যাবে। হ্যাঁ, পাসপোর্ট থাকলে তো আরো ভালো, পাসপোর্ট দিয়েও করতে পারবেন, ঠিক আছে? ওকে স্যার। ওকে, এগুলো নিয়ে টেনশন না করে আমার মনে হয় এই গিগ গুলোতে একটু ভালোভাবে টাইম দেন। সো দেন হচ্ছে এখানে লিখে আপনি যখন সাবমিট অফারে দিবেন তখন এইভাবে অফারটা চলে যাবে। সো প্রত্যেক দিন আমরা এরকম 10টা করে বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবো। কয়টা করে? 10টা। 10টা করে বায়ার রিকোয়েস্ট। এবং আবারও বলছি, বায়ার রিকোয়েস্টে কিছু স্যাম্পল আমি আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, আমার কিছু স্যাম্পল তৈরি করা আছে, স্যাম্পল গুলো ওইগুলো একটু ভালোভাবে মনোযোগ সহকারে কিন্তু আপনাদেরকে পড়তে হবে, দেখতে হবে। পারবো তো সবাই? আর কিছু ব্লগ লেখা আছে, সেই ব্লগ গুলো আপনাদের সাথে শেয়ার করব, বাংলাতে পড়বেন সবাই, ইনশাআল্লাহ। পড়লে উপকৃত হ্যাঁ স্যার, হবেন। পড়বো হ্যাঁ, স্যার। আচ্ছা, এবার বসি অনলাইনের বিষয়টা। হ্যাঁ, যে অনলাইনে কিভাবে থাকতে হয়, অনলাইনে থাকার জন্য যে বিষয়টা। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, যে গিগ কি বলে এটাকে, ধরেন অর্ডার পর আরেকটা টেকনিক, সহজ টেকনিক বলে দিচ্ছি। অনেক সময় হয় কি, দেখবেন অনেকে সেলার, সে নিজেই একজন সেলার, কিন্তু সে কি করতেছে, বায়ার হিসেবে এখানে রিকোয়েস্ট দিচ্ছে। হ্যাঁ, যে আমার এই কাজটা লাগবে। সে কি করে, আপনার থেকে ধরেন আপনাকে অফার দিচ্ছে $100, কিন্তু সে এই কাজটা সেল করবে $200। অর্থাৎ সে একটা $200 অর্ডার পাইছে, সে কি করছে তখন এইভাবে একটা রিকোয়েস্ট দিয়ে দিছে যে $100 এই কাজটা করে দাও, ঠিক আছে? সো এখন আপনি বুঝবেন কিভাবে সে বায়ার নাকি সেলার, সেটা বোঝার জন্য আপনাকে তার নামটা খুঁজে বের করতে হবে। এখন তার নাম তো আর আমি এখানে খুঁজে পাবো না, এইটা কি করতে পারবেন না, ল্যাপটপ বা পিসি থেকে আপনি দেখতে পারবেন না। বাট আপনি যখন মোবাইল দিয়ে দেখবেন বিষয়টা, হ্যাঁ, তখন কি করা যায় জানেন, ওই ব্যক্তির নামটা দেখা যায়। মোবাইল দিয়ে যখন বায়ার রিকোয়েস্ট পাঠাবেন তখন ওই ব্যক্তির নামটা আপনি দেখতে পাবেন। তখন আপনি কি করবেন, ধরেন আমি এখানে লিখছি, হ্যাঁ, fiverr.com, তাই তো? এটাই তো আমার ফাইবারের অপশন। তো আমি এই সব কিছু কেটে দিচ্ছি, সরি, লাইক এগুলো কেটে দিচ্ছি, কেটে দিয়ে শুধু fiverr.com লিখলাম। হ্যাঁ, লিখার পরে এইবার আপনি তো ওই ব্যক্তির নামটা দিয়ে রাখছেন। ধরেন আমি এখানে কার নাম দিলাম, এই ব্যক্তির নামটা দিলাম, নূর হুসাইন 7। সো এখন এইভাবে নাম দিলে কি চলে আসবে না ওই ব্যক্তির প্রোফাইলটা? দেখেন তো আসছে কিনা। হ্যাঁ স্যার। আসছে। সো আপনি দেখে নিবেন এইখানে আসার পরে তার কোনো গিগ আছে কিনা। যদি তার নিজেরই গিগ থাকে তাইলে ধরে নিবেন সে কি সেলার। সেলার। আর যদি তার কোনো গিগ না থাকে, ধরেন আমি এরকম একটা নাম লিখে সার্চ করি, হ্যাঁ, দেখি, এটা আমার একজন ক্লায়েন্ট ছিল। এই যে এবার খেয়াল করেন, দেখেন তো সে কি তার কোনো কিছু আছে, গিগ টিক কোনো কিছু আছে এখানে আসার না পরে? স্যার। তো না বায়ারদের স্যার। অ্যাকাউন্ট সব সময় থাকবে এরকম, রিভিউজ এজ বায়ার। এবার কি আমরা ক্লিয়ার? জি স্যার। তো এই টেকনিকটা সবাই একটু অবলম্বন করবেন। বায়ার রিকোয়েস্ট দেওয়ার আগে মোবাইল দিয়ে দেখে নেবেন, হ্যাঁ, আর রিকোয়েস্টটা চেষ্টা করবেন মোবাইল দিয়েই দেওয়ার জন্য, ঠিক আছে? স্যার মোবাইল দিয়ে দিলে অ্যাডভান্টেজ কি? এই যে নামটা দেখে দিতে ও পারবেন, আচ্ছা। অথবা আপনি চাইলে এইখান থেকেও দিতে পারবেন, সমস্যা নেই। তারপরে আমার সাজেশন থাকবে মোবাইল দিয়ে দিলে, মানে হচ্ছে নামটা দেখে, লাইক সে যে সেলার না সেটা দেখার পরে তারপরে আপনি দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, সেলার হইলে কি তারটা আমরা দেব না না না, এমন? দেওয়ার দরকার আছে, সে তো একজন সেলার, ঠিক আছে? তারটা কি দেওয়ার দরকার আছে? ও আচ্ছা, আর মানে যারা বায়ার, রিয়েল বায়ার এক্স্যাক্টলি, তাদেরটা আমরা। রিয়েল বায়ার আমরা তাদেরটা কি কাউন্ট করবো, ঠিক আছে? আচ্ছা। আর বায়ার রিকোয়েস্টে দেওয়ার সময় যদি ভারত পাকিস্তান বা আমাদের যে আচ্ছা, এটা নিয়ে আমি কথা বলবো। হ্যাঁ, যে ভারত পাকিস্তান, আমার সাজেশন থাকবে লিস্ট, হ্যাঁ, এদেরকে নতুন ভাবে অ্যাভয়েড করার জন্য, নতুন হিসেবে না না, এখন আসলে দেখার উপায় কি, দেখার উপায় তো আপনি কিছুক্ষণ আগে যেটা বলছেন
সেটা তো হ্যাঁ। আমি রিকোয়েস্টের পরে দেখতে পারবো। জি জি। মানে এটা দেখার উপায়টা কি, যে তারা যে ইউকে নাকি ভারত পাকিস্তান, এটা প্রথমে তো দেখার উপায়টা কি? হ্যাঁ, এই যে আমি তার নাম লিখে সার্চ করলাম না, এই যে নিচে আছে এই যে from। এটা কি ফ্রম ইউনাইটেড স্টেটস, দেখতে পাচ্ছেন? মোর থেকে বলতেছে, মোরে যখন বায়ার রিকোয়েস্ট আসলো, এই যে উপরে তো এখানে, এখান থেকে কিভাবে? এখানে এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এইখান থেকে আপনি ডিরেক্টলি বায়ার রিকোয়েস্টটা দেখতে পারবেন না। অর্থাৎ আমি তো বললাম তার নামটা আপনি দেখতে পারবেন না, বায়ার রিকোয়েস্ট গুলো দেখতে পারবেন, তার নাম, সে কোন কান্ট্রি। সেই জন্যই তো আমি আপনাদেরকে এই সাজেশনটা দিলাম, হ্যাঁ, যে কি করবেন আপনারা হচ্ছে কাইন্ডলি একটু কষ্ট করে, কারণ এই যে দেখেন এখানে কি তার কোনো কিছু দেখার অপশন আছে আমাদের কাছে? না না না। কোনো তো অপশন নাই, আমরা দেখতে পাচ্ছি। যেমন কিছু কিছু জায়গায়, যেমন উনি হচ্ছে ফ্রান্স, উনি বলেই দিচ্ছেন, তাই না? তো এটা আমরা বুঝে গেছি ফ্রান্সের একজন ক্লায়েন্ট, কিন্তু সে কোন দেশের তার পিকচার দেখে বা নাম দেখে তো নামও তো দেখতে পাচ্ছি না। সো এই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে কি, আপনারা চেষ্টা করবেন হচ্ছে আগে মোবাইল দিয়ে নামটা দেখে অ্যাজ সুন অ্যাজ পসিবল নামটা লিখে সার্চ করেন fiverr.com/ইউজার নেম, দেখেন কোন কান্ট্রি, দেখে তাকে রিকোয়েস্টটা পাঠায় দেন। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, সো এই টেকনিকটা র্যাঙ্কিং এর জন্য বা বায়ার রিকোয়েস্টের জন্য অন্যতম একটা টপ টেকনিক। আচ্ছা, আরেকটা হচ্ছে স্যার একটা কোশ্চেন ছিল, বলেন। মানে মোবাইল থেকে যখন আমরা মোবাইলে ফাইবার অ্যাপে যাই, ওইখান থেকে তো বায়ার রিকোয়েস্ট পাঠানোর ইয়েটা পাই না, খুঁজে পাই না, নরমালি কি কি পাওয়া যায় না। বায়ার রিকোয়েস্ট পাঠাবো না, ওটা তো ল্যাপটপ থেকে বা পিসি দিয়ে পাওয়া কেন? যায়। মোবাইলেই তো আছে, মোবাইলে আছে, অ্যাভেলেবেল আছে। এটা মোরে মোবাইলে ওই যে 3 ডট নামক 3 ডটের একটা অপশন আছে অ্যাপস এর মধ্যে, ঠিক আছে? হ্যালো, স্যার বললাম 3 ডটের একটা অপশন আছে। মোবাইল অ্যাপস থেকে আর কেউ ডাউনলোড করেছেন? জি স্যার। জি স্যার, মোবাইল অ্যাপ স্যার ডাউনলোড করেছি স্যার। করা আছে? হ্যাঁ আছে ভাই, বায়ার রিকোয়েস্ট আছে। হ্যালো, হ্যালো। জি আমারটা স্যার। তো আমি খুঁজে পাচ্ছি না, দেখা দিন তো কাজী তানভীর ভাই, নাকি এটা? শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। ওকে, জি স্যার। যেটা বলছিলাম, যারা যারা মোবাইলের অ্যাপসটা ডাউনলোড করেছেন, এটা সবার জন্যই ম্যান্ডেটরি, এটা আসবেই, বায়ার রিকোয়েস্ট অপশনটা থাকবেই। হ্যাঁ, রিকোয়েস্ট হয়তো আবার সবসময় পাবেন না, কিন্তু বায়ার রিকোয়েস্ট অপশনটা সবারই আসবে। হ্যাঁ, ক্লিয়ার বিষয়টা সবাই? জি স্যার। ওকে ওয়েল। আচ্ছা, এইবার হচ্ছে যে অনলাইন থাকাটা, হ্যাঁ, অনলাইন থাকাটা নিয়ে একটু বলি, যে কোন টাইমে অনলাইনটা থাকতে আপনাদের জন্য বেটার হবে। ঠিক আছে, আমার সাজেশন থাকবে ফাইবারে অনলাইনটা আসলে সত্যি কথা বলতে অ্যাক্টিভ থাকাটা ফাইবারের র্যাঙ্কিং এর অন্যতম একটা ফ্যাক্টর, এটা বাস্তবতা। বাট আমি আসলে 24 ঘন্টা কি অনলাইনে থাকা সম্ভব? এটা তো সম্ভব না, আমরা জানি সবাই, তাই না? আমার নেট যদি অন করে রাখি আমি, হ্যাঁ, এটাই আমি বলে দিচ্ছি। সেক্ষেত্রে অনলাইন থাকবেন কিভাবে? অ্যাপসটা ডাউনলোড করলেন, এবার ডাটাটা অন রাখলেন, মোবাইল ডাটা বা ওয়াইফাই অন করে, লাইক ধরেন আধা ঘন্টা বা এটা হচ্ছে কি ফাইবার 10 মিনিট পর পর অটোমেটিক অফলাইনে নিয়ে যায়, ঠিক আছে? 8 বা 9 মিনিট পর পর অফলাইনে। তো আপনি কি করলেন, 8-9 মিনিট পরে আপনার তো আর কোনো কাজ নাই, ধরেন আপনি অন্য কাজ করতেছেন, একটা রিফ্রেশ, অর্থাৎ উপর থেকে অ্যাপসটা একটা টান দিলে তোর সমস্যা নাই নাকি? এতটুকু তো সবাই করতেই পারবো, রাইট? সো এইটা একটু করবেন। আর কোন টাইমটাতে? আমি যতটুকু দেখেছি, অনেক দিন তো আসলে কাজ করেছি ফাইবারের সাথে, সো আমি যতটুকু দেখেছি রাতের বেলায় বিশেষ করে লাইক 3টার পর থেকে 9টা পর্যন্ত বায়ার রিকোয়েস্ট বেশি আসে, ঠিক আছে? অর্থাৎ ক্লায়েন্টরা অনলাইনে থাকে ওই টাইমে বেশি, অর্থাৎ রাতের 3টা থেকে সকাল 9টা অবধি। বুঝতে পেরেছি? আমাদের মেইন ঘুমানোর টাইম। আমরা ঘুমাই তো সকালে, তাই না? ওকে, ঠিক আছে। আর দিনের বেলায় যদি বলি, দিনেও ধরেন সকালে এরকমই হয় যে 10টা থেকে 1টা বা 2টা পর্যন্ত মোটামুটি ভালো পরিমাণ ক্লায়েন্ট গুলো অনলাইনে থাকে, ঠিক আছে? সো চেষ্টা করবেন যে অ্যাটলিস্ট রাতের ওই টাইমটাতে অনলাইনে থাকার জন্য। হ্যাঁ, আচ্ছা স্যার, অনেকে দেখলাম অটো রিফ্রেশার ইউজ না করতে। না না, এই কাজগুলো কেউ করবেন না। আমার সাজেশন থাকবে কখনোই ফাইবারে আপনার অ্যাকাউন্ট নষ্ট করে দেওয়ার জন্য এই একটা ইয়েই যথেষ্ট, ঠিক আছে? জি স্যার, বুঝতে এটা পারছি। কেউ করতে যাবেন না। হ্যাঁ, ক্লিয়ার আমরা সবাই? এটা কেউ করতে যাবে না, কোনো ধরনের অটো রিফ্রেশার বা কোনো 2 নাম্বার পথ অবলম্বন করব না, ঠিক আছে? আরেকটা বিষয় বলেছিলাম কি, যে ইন্ডিয়ান পাকিস্তানিদেরকে আপাতত একটু অ্যাভয়েড করার ট্রাই করবেন। হ্যাঁ, ইন্ডিয়ান এবং পাকিস্তানি যত ক্লায়েন্ট আছে আমরা কি করব, আপাতত তাদেরকে একটু
অ্যাভয়েড করার ট্রাই কারণ স্যার আমাদের যদি গিগটা সে মানে করে মানে পারচেস করে সেক্ষেত্রে কি করব? আর যদি অর্ডার করে ফেলে সেক্ষেত্রে তো ডিফারেন্ট ইস্যু, তাই না? কিন্তু যদি ধরেন আপনি রিকোয়েস্ট পাঠাইলেন, পাঠানোর পরে ধরেন সে ইন্ডিয়ান বা সে আপনার সাথে, এগুলো হচ্ছে কি, কারণটা বলে দিচ্ছি। কারণ হচ্ছে কি, মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট তৈরি করতে অনেক সময় লাগে, আমরা সবাই জানি, তাই না? জি স্যার। সো দেখা যাচ্ছে আপনি একটা অ্যাকাউন্টকে অনেক ট্রাভেলে ফেস করে অনেক ডিফিকাল্টিস, যেমন আমি আমার কথাই বলি, 2.5 বছরের উপরে আমার একটা ফাইবার অ্যাকাউন্ট, হ্যাঁ, যেটাতে আমি টপ রেটেড সেলার হিসেবে কাজ করছিলাম। সো একটা নেগেটিভ রিভিউ, ইন্ডিয়ান পাকিস্তানিরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কাজটা করে, নেগেটিভ রিভিউ দিয়ে দেয়। আপনি ভালো কাজ করছেন, সে বলবে আবার দাও, রিভিশন দাও। আপনার কোনো কাজ করার স্কোপ নেই, তাও বলবে রিভিশন দাও। তখন হবে কি, আপনাকে সে একটা নেগেটিভ রিভিউ দিয়ে দিল, আপনার পুরো প্রোফাইলটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, পুরো একটা প্রোফাইলটা ডাউন হয়ে যাবে, পুরো প্রোফাইলটা ডাউন হয়ে যাবে। মানে ওরা লো করতে চাইতেছে বাংলাদেশি যারা আছে তো এই ফ্রিল্যান্সারদের। জন্য আমার সাজেশন থাকবে আপাতত তাদেরকে অ্যাভয়েড করার ট্রাই করবে। ঠিক আছে? আচ্ছা স্যার, কাস্টম অর্ডার তৈরি করে কোন জায়গা দিয়ে? কি কি কাস্টম অর্ডার? আচ্ছা, হ্যাঁ। কাস্টম অর্ডার তৈরি করার জন্য আপনাকে কেউ একজন মেসেজ দিতে হবে আগে, হ্যাঁ। ধরেন এটাতে কেউ ইনবক্স করলো, হ্যাঁ, ইনবক্স করার পরে আমি তার সাথে যখন কথা বলবো, তখন এই চ্যাটের এইখানে নিচে একটা লেখা থাকবে। কেউ যদি একটা ইনবক্স করে আমাকে, তাহলে চ্যাটের নিচে আমি লেখা পাবো কি, ক্রিয়েট কাস্টম অফার। ঠিক আছে, ক্রিয়েট, এই ডান সাইডে একদম লেখা থাকবে, আর দিয়ে দেখলো হচ্ছে বাম পাশে থাকবে ক্রিয়েট কাস্টম অফার, ওইখানে ক্লিক করতে হবে, দেন আপনি আপনার রিকোয়ারমেন্ট গুলো দিয়ে দিবেন। আচ্ছা স্যার, এটা কত ডলার থেকে শুরু হয় কাস্টম ডলার আপনি অর্ডার? $5 থেকে শুরু করতে হবে, $5। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওকে ওয়েল। সো এইভাবে হচ্ছে ফাইবারটাকে মেনটেন করার ট্রাই করবেন সবাই। এবার বলি যে যদি গিগের মার্কেটিং করতে চান সেক্ষেত্রে কি কি করা লাগতে পারে, হ্যাঁ। সো সেক্ষেত্রে আপনারা প্রথমেই যে কাজটা করবেন সেটা হচ্ছে আহ, আপনারা আপনাদের যে সকল প্রোফাইল গুলো আছে, হ্যাঁ, এটা আমি দেখেছি অনেক ক্ষেত্রেই কাজে লাগে। যদিও আমি বলি যে খুব বেশি ক্লিক করার দরকার নেই আরেকজনের প্রোফাইলে গিয়ে। ঠিক আছে, সো এইবার আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ফেভারিট এক্সচেঞ্জ করা যায়, হ্যাঁ। একজনের সাথে একজন কি করতে পারবেন, ফেভারিট এক্সচেঞ্জ করতে পারবেন। অর্থাৎ আপনারা যখন এইখানে অপশনটা থাকবে, আপনি যখন অন্য কারো গিগ দেখবেন, লাইক আমি যদি ধরেন এখানে অন্য কারো গিগে যাই, লাইক ধরেন আমি ফাইবারে গেলাম, স্যার আহনাফ মুস্তাকিম, একটু দেখতাম আমারটা পাওয়া যায় কিনা। আপনারটা পাওয়া যাবে না কেন? ও তাই তো, আমি তো পাই। আচ্ছা বলেন, আহনাফ আন্ডারস্কোর আন্ডারস্কোর মুস্তাকিম, জি। ঠিক আছে, জি। ওকে ঠিক আছে। সো এই যে দেখেন আপনার প্রোফাইলটা Wow. চলে আসছে, হ্যাঁ। সো এটা হচ্ছে আপনার প্রোফাইল। সো এইভাবে হচ্ছে, এই যে দেখেন এইখানে যখন আমি আসলাম, এই যে একটা অপশন দেখতে পাচ্ছি, সেভ টু মাই ফার্স্ট লিস্ট, দেখা যাচ্ছে, এটাকে বলা হয় আচ্ছা। ফেভারিট এক্সচেঞ্জ করা, হ্যাঁ। সো আমার সাজেশন থাকবে আপনারা সবাই সবার সাথে এইভাবে ফেভারিট এক্সচেঞ্জ করবেন। অর্থাৎ এটা দ্বারা ফাইবার বুঝে যে এই গিগটাকে কতজন মানুষ পছন্দ করতেছে। ঠিক আছে, সো আমরা চেষ্টা করব কি এইভাবে ফেভারিট সবার গুলোতে সবাই গিয়ে ফেভারিট এক্সচেঞ্জ, বা আবার সারাদিন আরেকজনের প্রোফাইলে গিয়ে বসে থাকে না, হ্যাঁ। সো এইভাবে ফেভারিট এক্সচেঞ্জ করব। আচ্ছা, দেন আমরা কি করতে পারি, দেন যে কাজটা করব সেটা হচ্ছে মার্কেটিং করব। মার্কেটিং কোথায় করব বলেন তো? লিঙ্কডইন। মার্কেটিং করব হচ্ছে আপাতত 3টা জায়গাকে প্রায়োরিটি দিবে। এখন 2টা, আরেকটা প্রোফাইল বিল্ড আপ করে। একটা হচ্ছে লিঙ্কডইন, আরেকটা হচ্ছে টুইটার। কোথায় কোথায়? লিঙ্কডইন আর টুইটার। লিঙ্কডইন আর হচ্ছে কোথায়, টুইটারে, হ্যাঁ। ওকে, আচ্ছা আমার লিঙ্কডইন প্রোফাইলটা এখানে লগ ইন করা নেই, ওয়েট একটা সেকেন্ড। গিগ খোলার সময় আমাকে স্কিল টেস্ট দিতে বলতেছিল, পরে দিয়ে দিলাম ইংলিশ দিচ্ছেন? স্কিল টেস্ট। হ্যাঁ, ঠিক, ভালো হয়েছে তো? 7.5। ওকে ঠিক আছে। তারপর আরেকটা করে নিলাম, একটা হয় না ব্রাউজে যে একটা কোর্স দেখে এমসিকিউ করতে হয়। হ্যাঁ হ্যাঁ, এমসিকিউ করতে হয় যে একটা $0 কোর্স থাকে, ওইটা দেখার পর
হ্যাঁ হ্যাঁ, এটা এমসিকিউ করতে হয়, ফাইনাল কুইজ পর্যন্ত খেলতে হয় পুরো। এটা অনেক সময় লাগে না। মানে এটা খেললাম, ইচ্ছাটা দেখি একটা ব্যাচ পেয়ে গেলাম। ওকে ঠিক আছে, তাহলে তো ভালো, ঠিক আছে। ওকে ওয়েল, সো আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? না স্যার, আচ্ছা, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। এখন তো ওকে ঠিক আছে, সো আমার সাজেশন থাকবে আপনার ফাইবার প্রোফাইলের জন্য আপনার লিঙ্কডইন যে অ্যাকাউন্টটা আছে সেটাকে একটু ভালোভাবে তৈরি করার জন্য, হ্যাঁ একটু ভালোভাবে তৈরি করে নেবেন। সো সেক্ষেত্রে যে জিনিসটা হবে, ওই প্রোফাইলটা লাইক এটা আমার একান্তই পার্সোনাল প্রোফাইল। সো আপনারা চেষ্টা করবেন আপনাদের প্রোফাইলটাকে একটু ভালোভাবে অপটিমাইজ করার জন্য। এবার আসি যে মার্কেটিংটা করবেন কিভাবে। আর এই প্রোফাইলটাতে যেটাতে আপনি ফাইবারের মার্কেটিং করবেন, চেষ্টা করবেন সেটাতে সব সময় লাইক বাহিরের দেশের যেই সকল মানুষজন আছে, হ্যাঁ বাহিরের দেশের যে সকল মানুষজন আছে তাদেরকে অ্যাড করার জন্য। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। অর্থাৎ বাংলাদেশি কাউকে একটা ফ্রেন্ড সার্কেল না রাখে, কারণ লিঙ্কডইন তো একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। সো আমার সাজেশন থাকবে এখানে বাহিরের দেশের ক্লাসে, সো ফায়ার ফর আদার ক্লাস, সো প্রোফাইল গুলোকে একটু রাখার জন্য। হ্যাঁ আচ্ছা স্যার, তাদের সাথে কানেক্ট হবো কিভাবে? এই যে এখানে আসলেই দেখবেন আস্তে আস্তে তাদের নেটওয়ার্কে গেলে অথবা আপনি চাইলে এখানে তাদের নাম লিখে সার্চ করতে পারেন। হ্যাঁ যেমন ধরেন আমি চাচ্ছি কি এসইউ, আচ্ছা ধরেন আমি চাচ্ছি সিইও, কোন কোম্পানির সিইও। হ্যাঁ সো আমি লিখে সার্চ করলাম, কি লিখে সার্চ করলাম? সিইও। এখন আসছে কোন কান্ট্রি গুলো দেখেন তো, ম্যাক্সিমাম বাংলাদেশ, তাই না? তো জি, বাংলাদেশের তো আমার দরকার নাই। আমি কি করব, এখান থেকে অল ফিল্টারে যাব, ফিল্টারে যায় এই যে দেখেন লোকেশন ইউনাইটেড স্টেট আছে। সো এইভাবে কি পারবো না আমরা? ইউনাইটেড স্টেট সেট করে দিবেন, শো রেজাল্ট সিইওর সকল ইউনাইটেড স্টেটের সকল সিইওর আপনার রেজাল্ট দেখাবে। সো এইভাবে আচ্ছা, আপনি তাদেরকে ফলো করব নাকি? হ্যাঁ তাদেরকে কানেকশন মেসেজ পাঠাবেন, এই যে এইভাবে কানেক্ট লেখাটা দেখবেন আছে কিনা। হ্যাঁ আচ্ছা সো আপনি ধরেন তাদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন বা কানেকশন মেসেজ পাঠাবেন। সো কানেকশন দেওয়ার সময় অবশ্যই একটা সুন্দর করে, এটা আপনাদের লিঙ্কডইন মার্কেটিং এর ক্লাসে শেখানো হবে, তারপরে আমি বলে দিচ্ছি আর কি, তাদেরকে সুন্দরভাবে একটা কানেকশন মেসেজ দিয়ে রিকোয়েস্ট পাঠাবেন সবাই, ঠিক আছে? সো এইভাবে প্রোফাইলটা একটু গ্রো করে নেবেন। এবার হচ্ছে আপনি কি করবেন, আপনার এই লিঙ্কডইন প্রোফাইলে গিয়ে আপনার মার্কেটিং করবেন কিসের? আপনার ফাইবারের, তাই না? সো প্রোফাইল তো মনে হয় সবারই আছে নাকি? জি স্যার। স্যার, অতটা চালানো হয় না আচ্ছা আপাতত। তাহলে হ্যাঁ, সো এবার কি করবেন, এখানে সুন্দর একটা আই ক্যাচি টাইটেল দিবেন। টাইটেলটা কি রকম, যে আর ইউ লুকিং ফর কিওয়ার্ড রিসার্চ এক্সপার্ট। হ্যাঁ এইভাবে দিলেন, দিয়ে কি করলেন আপনি আপনার গিগের লিঙ্কটা, অর্থাৎ ধরেন আমি কি করব, আমার একটা গিগে যাই, তাই এটাই তো আমার গিগের লিঙ্ক, তাই না? সো আমি কি করব সেক্ষেত্রে বিটলিতে যাব একটু। অনেক সময় হয় কি যে এত বড় লিঙ্ক অনেকে নাও দেখতে পারে। সো বিটলি তো আমরা সবাই জানি, বিটলি কি? বিটলি স্যার, হচ্ছে বিটলি একটা, লিংক তো বাংলাদেশ থেকে সাপোর্ট করে না। আচ্ছা সেক্ষেত্রে যদি সাপোর্ট না করে, আমরা দেখি সাপোর্ট করছে কিনা। তাহলে বিটলিটা কি আসলে? এটা হচ্ছে এটা ইউআরএল তো অনেক শর্ট সময় না। ইয়ে থেকে এই যে দেখেন হ্যাঁ আমরা এত বড় একটা ইউআরএল, তাই না? কত বড় একটা ইউআরএল ছিল না? এটাকে শর্ট করে দেখেন সে কত বড় করে দিচ্ছে, দেখতে পাচ্ছি? জি স্যার। অথবা ধরেন ইউআরএল শর্টনার বিটলি না ইউজ করে আপনি ইউআরএল শর্টনার লিখে সার্চ করেন। হ্যাঁ শুধু যে বিটলি হবে বিষয়টা এরকম না, আপনি শর্ট, বিটলিতে ঢুকলে তো কাজ করে না। আমার তো কাজ করলো এখন। স্যার ওই আপনি কি স্যার, বাংলাদেশ দেন না, সার্চ দেন নাই তো স্যার, সার্চ দেন। আচ্ছা ঠিক আছে দেখি, বিটলি যদিও বাংলাদেশ থেকে ইয়ে করা। বিটলিতে ঢোকে না স্যার। আচ্ছা ঠিক আছে, যদি না ঢোকে সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো, এই যে এটা ইউজ করতে পারি। হ্যাঁ ইউআরএল শর্টনার ধরে কার্ড.লি, ওটা এই যে এইগুলোতেও আপনারা কি করতে পারবেন। আচ্ছা আপনাদের- স্যার, হ্যাঁ, মানে বিটলি ইউজ করার মানে আমাদের দেশে যারা আছে তাদের কাছে কি আমার গিগটা পৌঁছাই দেওয়া কি খুব জরুরি? না না না, এটা আমি সাজেস্ট করব না। হ্যাঁ এটা আমাদের আচ্ছা। দেশের কাছে পাঠানোর কোনো প্রয়োজনই নাই আপনার, ঠিক আছে? তাহলে বিটলি ইউজ করা তো সেফ অনেকটা, কারণ দেশিরা মানে আমাদের দেশীয় কেউ ওটা অতটা দেখতে পারবে না বা এরকম হ্যাঁ, সো কিছু। বিটলি যদি ইউজ করতে পারেন ভালো, আর যদি না ইউজ করতে পারেন সেক্ষেত্রে বাকি যেই সকল গুলো আছে ইউআরএল শর্টনার, হ্যাঁ সেগুলোকে বিটলি আপনারা তো use অন্যান্য কান্ট্রিতে স্যার হয় এমনি, কিন্তু আমাদের কান্ট্রি আমাদের কান্ট্রিতে হয় না, বুঝতে পেরেছি। তো অন্যান্য কান্ট্রিতে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে কি, এখানে আসলেন, আসার পরে কিভাবে দিবেন, লাইক আপনি একটা সুন্দর টাইটেল দিলেন, হ্যাঁ ছোট একটা ডেসক্রিপশন লিখলেন, লিখার পরে এবার আপনার যে ইয়েটা আছে না, প্রোফাইলের যে থাম্বনেইল ইমেজটা আছে, এই ইমেজটা দিলেন, ঠিক আছে?
ইমেজটা দিয়ে নিচে হচ্ছে যে এই টাইপের ইউআরএল, এই টাইপের কাজ পেতে আপনি স্লো কি হয়ে গেছে করতে হবে? আপনারটা না আমার মোবাইল কম্পিউটার। সবাই কি দেখতে পাচ্ছি না? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। তো এইভাবে হচ্ছে আপনি কি করতে পারবেন, আপনার সোশ্যাল প্রোফাইলটা শেয়ার করতে পারেন। এই যে ফাইবারের প্রোফাইলটা দেখেন চলে আসছে, তাই না? এইবার আমি এটা কাইটা দিচ্ছি, এবার আমি লিখলাম আমার মতো করে লিখলাম, লিখার পরে অ্যাটলিস্ট 4 থেকে 5টা হ্যাশট্যাগ দিব। কয়টা? 4 থেকে 5টা। 4 থেকে 5টা কি রিলেটেড? একটা হচ্ছে যে লাইক ধরেন 3টা থাকবে আপনার এই কিওয়ার্ড রিসার্চ, অর্থাৎ ওই যে ট্যাগ গুলো ইউজ করেছেন, মনে আছে? জি স্যার, ওই যে ইসের ক্ষেত্রে হ্যাঁ, ফাইবারের যে ফাইবার tag- গিগের জন্য ট্যাগ গুলো ইউজ করেছেন না? জি ওই স্যার, জি ট্যাগ স্যার। গুলোকে হচ্ছে এখানে হ্যাশট্যাগ হিসেবে ইউজ করবেন, ঠিক আছে? এখানে হ্যাশট্যাগ হিসেবে ইউজ করবেন। আর 2টা করবেন হচ্ছে আপনার প্রোফাইলটাকে। আচ্ছা অর্থাৎ স্যার, আপনার profile ফাইবারে নামটা। যে ট্যাগটা ইউজ করছিলাম আমরা স্যার, ওটা কি মানে আমি যেই মানে ওয়ার্ডটা দিয়ে আমরা গিগের টাইটেলটা দেবো ওই রিলেটেডই কি ট্যাগটা হওয়া লাগবে, না এমনি সার্ভিস যে রিলেটেড দিতেছি ওই সার্ভিস রিলেটেড হলেই হবে, হ্যাঁ সার্ভিস রিলেটেড হলেই বেটার। আর আমরা তো ওইখানে অর্থাৎ ইউআরএলটা তৈরি করার জন্য তো আমাদের সার্ভিস রিলেটেড টাইটেল বা কিওয়ার্ড গুলোই দিয়েছিলাম, তাই না? জি স্যার। সো এই জিনিসটা মাথায় রাখবেন। সো এইভাবে কয়টা করব আমরা এখানে? 4 থেকে 5টা। 4 থেকে 5টা হ্যাশট্যাগ দিব, দিয়ে সুন্দর করে একটা টাইটেল দিয়ে আমরা পোস্ট করে দিব। এই প্রসেসটা আমরা সপ্তাহে 3 দিন করব। কয়দিন? বা 4 দিন করব। হ্যাঁ, কয়দিন করব? 4 দিন করব হচ্ছে এইভাবে লিংক দিয়ে। হ্যাঁ, লিংক ধরেন আপনি 2 দিন দিলেন আপনার গিগের লিংক, 2 দিন দিলেন আপনার ডিরেক্ট প্রোফাইলের লিংক। হ্যাঁ, তারপরে এইভাবে 4 দিন গেল। আর বাকি 3 দিন করবেন কি, আপনি এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন রিসোর্স শেয়ার করবেন। অর্থাৎ একটা ছোট্ট লেখা লিখে আপনি একটা আপনার পিকচার দিয়ে দেবেন, ওইখানে কোনো লিংক শেয়ার করার প্রয়োজন নেই। ক্লিয়ার? কেন? কারণ অনেক বেশি আবার এইভাবে লিংক শেয়ার করলে লিঙ্কডইন আপনার এটাকে স্প্যামিং এর আওতায় ফেলে দিতে পারে। ক্লিয়ার আমরা বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। সো এইভাবে স্যার- হচ্ছে আপনারা লিঙ্কডইনে মার্কেটিংটা করবেন। জি বলেন। স্যার, লিঙ্কডইন থেকে নাকি অনেক সময় কাজের অফার টফার পাওয়া যায় অনেক পাওয়া যায়, অনেক। হ্যাঁ, সেই জন্যই কি করতে হবে, কারণ আমার অনেক ক্লায়েন্ট আছে লিঙ্কডইনে, সেই জন্য আপনাকে কি করতে হবে, লিঙ্কডইন প্রোফাইলটাকে আগে ওইভাবে বিল্ড করতে হবে। ক্লিয়ার বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। লিঙ্কডইন এখন প্রোফাইলটাকে, লিংকডইন কি তাহলে আমি এই ডিজিটাল মার্কেটিং এর জন্য আলাদা করে লিংকডইন আইডি খুলবো একটা? আর যদি অলরেডি থাকে তাহলে ওইটাকে ডিজিটাল মার্কেটিং এ সবকিছু কনভার্ট করে ফেলেন। হ্যাঁ, যা আছে তা তো আছেই, এখন থেকে সব বাহিরের দেশের মানুষজনকে অ্যাড করেন। আর যেগুলো দেশি মানুষ আছে সেগুলোকে আনফ্রেন্ড করবো? না, আনফ্রেন্ড করার দরকার নেই, রাইখা দেন। তারা যদি আপনার কোনো ক্ষতি না করে আর কি। তাইলে স্যার আলাদা করে একটা খোলাই ভালো, কারণ আমার জব রিলেটেড অন্য কোনো ইয়েতে যদি ওখানে দরকার পড়ে তাহলে এটা আলাদা, আরেকটা আলাদা করে খুলতে হবে। হ্যাঁ, করতে পারেন, সমস্যা নেই। সো আর তারপরেও লিঙ্কডইনেরও কিন্তু রেস্ট্রিকশন আছে, একই নাম্বার ইউজ করতে পারবেন না, একই ইমেল ইউজ করতে পারবেন না, অনেক সময় পিসি হ্যাঁ, রিলেটেড ঝামেলা করে। স্যার আমার লিঙ্কডইন এর লিংকটা একটু দিয়েছি, চেক করে দিবেন? এইগুলা চেক করবে হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং এর ক্লাসে। এখন তো আমি লিঙ্কডইন আচ্ছা, তারপরে আপনি যেহেতু দিয়েছেন আমি একটু তারপরে দেখছি। ভাই, লিঙ্কডইন প্রোফাইল মনে হয় অনেক সাজানো। অপটিমাইজ না, প্রথমে আমি বলবো স্যার আপনার আমারটা লিঙ্কডইন একটু প্রোফাইল। সাজায় দিন সুন্দর করে, আমি পারি, হয় না? আমি সাজাই দিব। আচ্ছা, আমি বলছি এইখানে আপনার প্রথমেই যে প্রবলেমটা আছে, আপনার ইউআরএলটাই অপটিমাইজ না, দেখছেন? যেমন আমি যদি আমার এটার ইউআরএল এ যাই, দেখছেন linkedin.com/naim adnan লিখলে চলে আসবে। আপনারটা কি কেউ মনে রাখতে পারবে, তানভীর ভাইয়া? নো স্যার, না। সো এইভাবে অপটিমাইজ করে নিতে হবে সবগুলো বিষয়। আমাদের লিঙ্কডইন এর ক্লাস এগুলো দেখানো হবে না? হ্যাঁ, সবকিছু দেখানো হবে। আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে রাখলাম আর কি, শুধু মার্কেটিং করার জন্য লিঙ্কডইনটাকে আমরা ইউজ করতে পারবো। সেম এজ আমরা টুইটারও এই কার্যক্রমটা চালাবো, পারবো না সবাই? জি স্যার। ঠিক ইনশাআল্লাহ। এইভাবেই কি আমাদের মার্কেটিংটা করতে পারবো না টুইটারে? তো চালাই নাই। আর ফাইবার আরেকটা জিনিস দেখছিলাম, ফাইবার অ্যাফিলিয়েট, এটা কি করা যায়? ট্রাই করতে। এটা আমি বলবো যে এইসব এখন যাওয়ার দরকার নেই, ঠিক আছে? যেটা বলছিলাম যে টুইটার অ্যাকাউন্ট কি সবার আছে? না স্যার। কি বলে? জি স্যার। সবাই এখনই টুইটার অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এবং সেম ভাবে আমি যেভাবে বললাম 7 দিন কিভাবে মেনটেন করবেন, এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, টাইম মেনটেনের যে বিষয়টা, এক্সাক্ট টাইমে মার্কেটিংটা করার ট্রাই করবেন। হ্যাঁ, তাতে করে অ্যালগোরিদম ভালোভাবে কাজ করে। অর্থাৎ প্রত্যেকদিন রাতের 10টা বাজে ধরেন আপনি মার্কেটিং করেন, তাহলে এই স্ট্র্যাটেজিটা আপনি ফলো করে রাখবেন, ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকদিন রাত 10টা বাজে আপনি কি করবেন, আপনার মার্কেটিংটা চালাবেন। ক্লিয়ার আমরা সবাই? জি স্যার। সো আমরা কি করব, যে
দুইটা জায়গাতে অর্থাৎ টুইটার এবং লিঙ্কডইনে এই রেগুলার বেসিসে এইভাবে মার্কেটিং চালায় যাব। পারবো না সবাই? জি স্যার। আচ্ছা, তারপরে আরেকটা জায়গা হচ্ছে কোরা। কোরাতেও সবাই একটা অ্যাকাউন্ট, কোরা তো সবাই চিনি মনে হয় নাকি? জি জি স্যার। স্যার। কোরা। সো কোরাতে যাবেন, কোরাতে গিয়ে একটা ভালো, কোরাতে এখন মার্কেটিং করেন না, এটা আমার সাজেশন থাকবে। আগে অ্যাকাউন্টটাকে গ্রো করেন। হ্যাঁ, কোরাতে কি করবো, আগে আমার অ্যাকাউন্টটাকে ভালোভাবে একটু গ্রো করব, অ্যাকাউন্টটাকে ভালো একটা অবস্থানে নিয়ে যাবো, তারপরে আমরা কোরাতে মার্কেটিং করব। আপাতত জাস্ট হচ্ছে কি করব, লিঙ্কডইন আর টুইটার এই দুইটা সোশ্যাল প্ল্যাটফর্মকে মাথায় রাখবো। বায়ার রিকোয়েস্ট ভালোভাবে পাঠাবো, আগে দেখে নিব সে বায়ার নাকি সেলার। হ্যাঁ, দেন হচ্ছে আমরা কি করব, প্রতিনিয়ত 10টা বায়ার রিকোয়েস্ট পাঠাবো, বেশি বেশি অনলাইন থাকার ট্রাই করব। গিগটা খোলার সময় টাইটেলটা রিসার্চ করে নিব, কিওয়ার্ড রিসার্চ করে নিব, ট্যাগ রিসার্চ করে নিব, ডেসক্রিপশনটাকে ভালোভাবে দিব। তাইলে আশা করি অর্ডার পাওয়াটা খুব টাফ কোনো কিছু হবে না, জাস্ট একটু ধৈর্য ধরে নিতে হবে। ক্লিয়ার সবাই? এখন আপনাদের সেই পরিমাণ ধৈর্য লাগবে। আর হচ্ছে আপনারা তো কমিটমেন্ট ঠিক রাখতে পারতেছেন না। আমি বলেছিলাম যে একটা হোমওয়ার্ক করে আমাকে জমা দেন নাই। তো আমি ধরে নিলাম যে ওইটা হয়ে গেছে। কেন? যেহেতু মাঝখানে আমিও একটু অসুস্থ ছিলাম, আমিও ওইভাবে চেক করতে পারিনি, আর আপনারাও কি করতে পারেন নাই, যে এই ক্লাসটার জন্য একটু ওয়েট করেছেন। সো আমি আশা করি নেক্সট ক্লাসের আগে আমি প্রত্যেকের গিগ দেখতে পারবো। স্যার কোরা কি ফোরাম সাইট না স্যার? হ্যাঁ, এটা ফোরাম এবং কোয়েশ্চেন অ্যান্সারিং ওয়েবসাইট। আচ্ছা স্যার স্যার, ফোরাম গিগ খোলার সময় যদি ইয়ে স্কিল টেস্টের ভিডিও দেখলাম, স্কিল টেস্ট তো কঠিন আছে স্যার। স্কিল টেস্ট? জি স্যার। স্কিল টেস্ট কঠিন বলতে আমি তো স্কিল টেস্টের অপশনগুলো দেখিয়ে দিয়েছিলাম, তাই না? কোথা থেকে স্কিল টেস্ট দিতে হবে স্যার দেখিয়ে দিয়েছিলেন মানে। হ্যাঁ, তাহলে ওই ওয়েতে স্কিল টেস্ট দিয়ে দেন। একটু তো কঠিন, স্কিলটাকে টেস্ট করতে হবে না? আপনার কতটুকু স্কিল আছে সেটা আপনার জানতে হবে না? মোটামুটি হার্ড, আমি 2টা ভিডিও দেখলাম, মোটামুটি হার্ড আছে। একটু তো হার্ড থাকবে, কিছু করার নেই। জি জি, এই যে জাস্ট আমি যে হয়ে যাওয়ার অপশনগুলো, সম্ভাবনা থাকতে পারে। আচ্ছা স্যার, ফোরাম সাইট, জনপ্রিয় ফোরাম সাইট গুলো কি কি স্যার, মানে টপ রেটেড তারা? বিষয়টা হচ্ছে কি, এই সকল স্কিল টেস্টের ক্ষেত্রে যেমন আমাদের একটা স্টুডেন্ট ছিল, হ্যাঁ, সে কত বেচে যেন ছিল, ওনার নাম ছিল লিয়াকত, বুঝছেন? মানে উনি হচ্ছে, বিষয়টা এরকম ছিল যে ওনাকে যদি একটা ইংলিশ পড়তে দিতাম এরকম, মানে পড়াটাও হচ্ছে ওনার অনেক অনেক টাফ হয়ে যেত। বাট আস্তে আস্তে যে জিনিসটা হয়েছে, উনিও দেখি একদিন আয়সা বলতেছে যে স্যার আমি তো পাশ করে গেছি। কিভাবে পাশ করছেন? পরে বলতেছে স্যার নকল করে। কি নকল করছেন কেমনে? পরে ওই যে আমি যে ওয়েটা আপনাদেরকে শিখাই দিছি না, ওই ওয়েতে আর কি। সো লিয়াকত ভাই যেহেতু পাশ করতে পারছেন, ইনশাআল্লাহ আপনাদেরও প্রবলেম হবে না। আর এইখানে কি টেস্টটা কোনটা পড়ে? ইংলিশ? আমার তো নরমাল জাস্ট ইংলিশ টেস্ট। ইংলিশটা থাকবে, ইংলিশটা সবার জন্য গুগল ম্যান্ডেটরি। টেস্ট স্যার, ইংলিশ, শুধু ইংলিশ টেস্টটা দিলেই কি হবে স্যার? না না, আমি বলি ইংলিশটা হচ্ছে সবার জন্য ম্যান্ডেটরি। হ্যাঁ, আর আপনি যদি এসইও গিগ খুলতে যান, সেক্ষেত্রে এসইওর জন্য একটা দিতে হবে, এসইও রিলেটেড যত গিগ খুলবেন। আর এসএমএম এর জন্য একটা। এটা সব সময় যে আপনাকে ইনস্ট্যান্ট চাইবে এরকম না, অনেক সময় পরেও আপনার চাইতে পারে। ফেসটা একটু শেয়ার করে তারপরে কথা বলুন তো স্যার। কেন? কিছুক্ষণ আগে আসছিল, ভালো দেখলে ভালো লাগবে। ফিলিংস পাইতেছি অফলাইনে। ওকে, ঠিক আছে, আমাকে দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। স্যার আপনি ক্রিয়েটিভিটিতে? আমি তো স্যার, ক্রিয়েটিভিটিতে creativity। থাকার কথা। না স্যার, অফিস বন্ধ না, আপনাকে আবার না, আমাদের অফিস, লাইক আমরা অফিস করি, আমরা কয়েকজন অফিস করা লাগে। বড় হয় না কেন? আচ্ছা স্যার, ফোরাম সাইট যেগুলো বলছিলেন যে জি। কোরার মতো কি আরো মানে অনেক টপ রেটেড ফোরাম আপনি সাইট? লিখে সার্চ করবেন। হ্যাঁ, আপনি যেমন অ্যান্সার দ্য পাবলিক, সেটা একটা ফোরাম সাইটের মতো। হ্যাঁ, আপনি যদি লিখে সার্চ করেন যে ওয়ার্ল্ড বেস্ট ফোরাম, হ্যাঁ, লিখে সার্চ করেন, দেখবেন হিউজ ওয়েবসাইটের একটা লিস্ট আপনার সামনে চলে আসবে। সো ওইখানে লাইক ফার্স্টের দিকে কোরা থাকবে, আরো আছে, হ্যাঁ, যেমন নিশ বেসড অ্যাকচুয়ালি ফোরাম বেশি হয় আর কি। যেমন পেট ফোরাম, যেমন আমরা দেখেছিলাম না, পেট ফোরাম রিলেটেড অনেক কিছু আছে। জি স্যার। ওকে, সো নিশ বেসড ফোরাম বেশি হয়। তারপরেও ফোরামের মধ্যে আমি বলবো যে কোরাটাকে একটু বেশি প্রায়োরিটি দেওয়ার ট্রাই করেন, কোরাতে অ্যাকাউন্টটা ভালোভাবে তৈরি করেন। আর হচ্ছে যে আপনার সোশ্যাল যে প্রোফাইল গুলো, যেমন লিঙ্কডইন এবং টুইটার, এই জায়গাগুলোতে ভালোভাবে মার্কেটিং করেন।
আর হচ্ছে একটু অনলাইন থাকার ট্রাই করেন বেশি বেশি, প্রত্যেকদিন 10টা বায়ার রিকোয়েস্ট পাঠান, বায়ার রিকোয়েস্ট গুলো একটু অর্গানাইজড ওয়েতে পাঠান, প্রবলেমের সলিউশনটা রিকোয়েস্টের মধ্যেই দিয়ে দিবেন, তাইলে আমার মনে হয় যে কাজ পেতে খুব টাফ কোনো কিছু হবে না। ঠিক স্যার আছে। ফোরাম সাইটের কথা বলছিলাম, কারণ কিওয়ার্ড রিসার্চের সময় যদি ফোরাম সাইট গুলা জানা আচ্ছা, থাকে কিওয়ার্ড রিসার্চের জন্য সবচাইতে বেস্ট আমি বলবো যে ওই যে নিশ বেসড ফোরাম আপনাদের আছে কিন্তু, হ্যাঁ, লাইক আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন, আপনি স্পোর্টস নিয়ে কাজ করবেন, আপনি স্পোর্টস ফোরাম নিয়ে সার্চ করেন, আপনি পেট নিয়ে কাজ করবেন, পেট ফোরাম লিখে সার্চ করেন, অর্থাৎ আপনি যে নিশ নিয়ে কাজ করতে যাচ্ছেন এক্স্যাক্টলি ওই নিশ প্লাস ফোরাম লিখে সার্চ করেন, দেখবেন অ্যাভেলেবল ফোরাম আপনার সামনে চলে আসছে। ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। ওগুলো শুধু কপি আর পেস্ট করে দেবো? জি জি। ওগুলো শুধু কপি আর পেস্ট করে দিব না কিংবা না মানে ওগুলোই মডিফাই করব শুধু ওই কথাগুলো? না না, ফোরামে হচ্ছে কোথায় আমি যে বায়ার রিকোয়েস্ট গুলো দিব সেগুলো, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমি তো কিছু এক্সাম্পল দিয়ে রেখেছি, আপনি যে কাজটা করবেন ওই ডিরেক্টলি কপি করলে লাভ হবে না, আপনি দেখবেন তার প্রবলেমটা কি, ওই কথাগুলো আপনি রাখবেন, তার সাথে কিছু অ্যাড করবেন, অর্থাৎ তার প্রবলেমের সলিউশনটা কি করবেন আপনি আপনার ইয়ের মধ্যে দিয়ে দিবেন, হ্যাঁ, অ্যান্সারটা দিয়ে দিবেন। ঠিক আছে, আপনি জাস্ট হচ্ছে যে আপনার প্রবলেমের সলিউশনটা কি করবেন আপনার অ্যান্সারের মধ্যে অর্থাৎ বায়ার রিকোয়েস্টের মধ্যে দিয়ে দেওয়ার ট্রাই করবেন। পরবর্তীতে সে যদি আপনাকে নক করে আপনি ইনস্ট্যান্ট আমাদের এখান থেকে সাপোর্ট নেবেন, আর যদি বুঝে যান আশা করি সবাই বুঝবেন যে সে কি চাচ্ছে, হ্যাঁ। সো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে ক্লায়েন্টরা যেটা চায় সেটা হচ্ছে পোর্টফোলিও। সো পোর্টফোলিও করার ক্ষেত্রে লাইক ধরেন আপনার কাছে সে কিওয়ার্ড রিসার্চের পোর্টফোলিও চাচ্ছে, এখন কিওয়ার্ড রিসার্চের পোর্টফোলিওর ক্ষেত্রে আপনাকে কি মাথায় রাখতে হবে, কিওয়ার্ড রিসার্চের পোর্টফোলিওর ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আমি তো এই মুহূর্তে কোনো কাজ করি নাই, তাই না, প্রিভিয়াসলি আমাদের তো কাজের কোনো এক্সপিরিয়েন্স নেই। সো যেহেতু প্রিভিয়াস কাজের কোনো এক্সপিরিয়েন্স আমাদের এই মুহূর্তে নেই, সো আমরা কি করবো আমাদের যে হোমওয়ার্ক গুলো আছে, আমরা তো 25 জন আমরা যে সকল হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম, হ্যাঁ, সো ওই যে হোমওয়ার্ক গুলো আছে ওই হোমওয়ার্ক গুলোর মধ্যে দেখবেন কিছু কিছু হোমওয়ার্ক অনেক বেশি ভালো হয়েছে, সো সেইটাই কিন্তু আপনি এজ এ পোর্টফোলিও হিসেবে আপনার ক্লায়েন্টকে দিতে পারবেন। ক্লিয়ার বিষয়টা? স্যার এটা হলো ক্লায়েন্টকে ধোকা দিতেছি আমরা পুরা। ধোকা কি? আমরা তো কাজ পারি, ধোকা না, কাজটাই এটা তো দেখে দিচ্ছি। আপনার কাজেরই একটা স্যাম্পল, তাই না? জি স্যার। এখন আপনি যদি এত লাইক সৎভাবে কাজ করতে যান, হ্যাঁ সততা অবশ্যই বেটার, কিন্তু এখন ওই যে প্রথমেই তো আমরা একটা মিথ্যা কথা বলে আসছি, তাই না, 4 যে ইয়ার আমাদের প্লাস এত বছরের এক্সপেরিয়েন্স। এখন আপনি যদি এখানে গিয়ে বলেন আমার 1 বছরের এক বছরেরও নয়, আমার 3 মাসের এক্সপিরিয়েন্স ক্রিয়েটিভিটিতে কোর্স করতেছি, আপনাকে কাজ দিবে কেউ? আর সৎভাবে কাজ করা যাবে না স্যার, মজের অ্যাকাউন্টও ক্লায়েন্টই তো বাধ্য করতেছে আমাদেরকে। অনেক কিছু আছে, যেমন আর যে ভাই বললেন যে এটা মজের অ্যাকাউন্ট, এটা কি আসলে সৎ পথে কাজটা করেছি আমরা? টাকা বাঁচাইতে এক কথা বলা যায় মার্কেটিং এ অনেক কিছুই মানে উল্টা পুল্টা দেখাতে হয়, মিথ্যা দেখাতেই হয়। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি জি প্লিজ। স্যার এটা হলো যে ধরেন যে আমরা যে ধরেন যে ডিজিটাল মার্কেটিং এর যা যা শিখতেছি এই যে ক্রিয়েটিভ আইটি থেকে, ধরেন যে এগুলা দিয়ে কি খালি আমরা ফ্রিল্যান্সিং করতে পারবো যদি কেউ মানে চাই যে ধরেন যে ফিউচারে কর্পোরেট ফিল্ডে জব করতে বা এই যে এরকম আমরা করছি না, আমরা তো করছি, যেমন আমাদের এখানে আমি যদি আপনাদেরকে একটু ল্যাপটপটা ঘুরে দেখাতে পারতাম, যারা যারা আছে সবাই এই ইন্ডাস্ট্রিতে ছিলেন এবং সবাই আলহামদুলিল্লাহ এখানে জব করছেন। ঠিক আছে, সো এখানে হ্যাঁ বলেন। না আমি অনেক ইজিলি করতে পারবেন, হ্যাঁ ইজিলি জব করতে পারবেন, এবং এগুলোর মার্কেটিং এর ডিমান্ড আস্তে আস্তে বাড়ছে, কমবে না, এটা মানতে পারবেন। হ্যাঁ মার্কেটিং এর ডিমান্ড কিন্তু কমবে না, আস্তে আস্তে বাড়বেই। সো বুঝতেই পারছেন জবের জন্য খুব ভালো অপরচুনিটি হবে যদি আপনি এই প্রতিটা বিষয় আপনার ম্যান্ডেটরি ভাবে শিখে ফেলতে পারেন আর কি। আচ্ছা স্যার, ফাইবারে কি আর কিছু আছে আজকে মানে? না না, আর তেমন কোনো কিছু নেই, জাস্ট এই বিষয়গুলো একটু ভালোভাবে মাথায় নিয়ে কাজগুলো করেন। হ্যাঁ আচ্ছা, তাহলে স্যার কিছু প্রশ্ন করবো আর কি। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার একটা ওয়েব পেজ দেখলাম যেটা মানে অনেকগুলো কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কে আসছে তারা, সেক্ষেত্রে এখন মানে তারা কি অনেকগুলো কিওয়ার্ডেরই ফোকাস করছে এমন কিছু নাকি? আমি এক্সাম্পল দিই, আমি যেমন ধরেন কেউ একজন একটা ওয়েবসাইট নিয়ে কাজ করে, লাইক আমি আমার ওয়েবসাইটে প্রায় কত 8,000-এর মতো কিওয়ার্ড আছে র্যাঙ্কে, হ্যাঁ টোটাল। সো এখন যে বিষয়টা হচ্ছে 8,000 কিওয়ার্ড, আমার 8,000 তো আর কিওয়ার্ডের উপর ফোকাস করে আমি কাজ করছি না, তাই না? সো বেসিক্যালি আমি যে কাজটা ধরেন আমার কন্টেন্ট হচ্ছে প্রায় 250-300-র মতো, সো আমার একদম ফোকাস কিওয়ার্ড হচ্ছে কত 300।
আর বাকি যে কিওয়ার্ড গুলো র্যাঙ্কে আসছে সেগুলো হচ্ছে আমার এজ এন এলএসএ কিওয়ার্ড হিসেবে আমার কন্টেন্টের ভেতর থেকে, নট অনলি যে এলএসএ, এটা কাইন্ড অফ ফোকাস কিওয়ার্ড এর মধ্যেই পড়ে, বাট আমি ফোকাস করেছি মূলত হচ্ছে এলএসআই গুলো সহ। অর্থাৎ আমার ফোকাস কিওয়ার্ড তো একটা, তাই না, যে আমার এই কন্টেন্টের জন্য এই কিওয়ার্ডের উপর বেস করে লেখা। বাট যে জিনিসটা হয়েছে যে আমি ওইটাকে ফোকাস করেছি, কিন্তু তার পাশাপাশি আমি চেয়েছি আমার যে এলএসআই কিওয়ার্ড গুলো ছিল সেগুলো যেন র্যাঙ্ক করে, এবং সেগুলো র্যাঙ্ক করেছে। আচ্ছা, তাহলে কি স্যার সে যে এলএসআই গুলাই র্যাঙ্ক করছে, আমি যদি সেগুলোকে এক্সাক্ট ফোকাস করে আমি যদি কন্টেন্ট রাইট করি, সেক্ষেত্রে কি আমার সাকসেসের পসিবিলিটি অনেক বেশি, অনেক বেশি। তবে হ্যাঁ, দেখে নিতে হবে ওই এলএসআই গুলো আপনার সাথে কতটা কার্যকরী। অর্থাৎ আপনি যে নিশে কাজ করছেন ওই এলএসআই গুলো সেই নিশ অনুযায়ী ল কম্পিটিটিভ এলএসআই কিনা বা কিওয়ার্ড কিনা, কারণ এগুলো লিখেও মানুষ সার্চ করে, তাই না, ওই এলএসআই গুলোর দেখবেন সার্চ ভলিউম কিন্তু আছে, রাইট? জি স্যার। সো সেক্ষেত্রে আপনি আগে দেখে নেবেন যে ওই যে কিওয়ার্ড গুলো আপনি পিক করতে চাচ্ছেন সেগুলো অ্যাকচুয়ালি কি বলে এটা, ল কম্পিটিটিভ কিনা, অর্থাৎ ভ্যালু এভারেজ আছে কিনা, আপনি এগুলো নিয়ে র্যাঙ্কে যেতে পারবেন কিনা। আচ্ছা, মানে যার দেখছিলাম ওয়েব পেজটা, তাদের ওই প্রায় কিওয়ার্ড গুলাই, যে কয়টা কিওয়ার্ড দেখছি তাদের ফার্স্ট পেজের ভিতর আছে। মানে কোয়েশ্চেনটা শেষ হোক, কোয়েশ্চেনটা শেষ হোক, ওনার কোয়েশ্চেনটা শেষ হোক। আচ্ছা, ফার্স্ট পেজের ভিতর আছে। এখন কথা হচ্ছে সে তো ফোকাস করছে একটা কিওয়ার্ডের উপর বেস করে ফোকাস করছে, তারপর এলএসআই গুলো আসছে। এখন আমি যদি কিওয়ার্ড রিসার্চের সময় তার বাকি যে কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ডটা ছাড়া যে বাকি কিওয়ার্ড গুলো আছে সেগুলোর নিয়ে যদি কাজ করি বা নিতে চাই, সেখান থেকে কি কিছু কিওয়ার্ড নিতে পারবো না? হ্যাঁ, অবশ্যই নিতে পারবেন, অবশ্যই নিতে পারবেন, কোনো প্রবলেম। বুঝতে পারছি। আচ্ছা জি, শাহরিয়ার বলেন। আমি আজ করতেছিলাম যেরকম আমরা তো ফাইবার কাজ করব, পাশাপাশি কি ইন্টার্নশিপ করব, তো আপনাদের এখানে মানে জবের যে প্লেসমেন্ট আমাদের ইন ফিউচার কোর্স শেষ হলে কত পার্সেন্টেজ থাকে যে আমরা পাবোই, মানে একটা চান্সেস কাজ ইন্টার্নশিপ করলে? এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। ইন্টার্নশিপের অপরচুনিটি সবাই পাবে, ভার্চুয়াল ইন্টার্নশিপ আমাদের অলরেডি চলছে। সো হোপফুলি এটা কন্টিনিউ প্রসেসে চলতেই থাকবে, ভার্চুয়াল ইন্টার্নশিপে থাকতে পারবেন। বাট জবের বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে যদি স্কোপ থাকে, মানে এখন আমরা বললেই তো আর জব দিতে পারবো না, তাই না, আমাদের এখানে স্কোপ থাকতে হবে, রাইট? সো যেমন আমাদের 2 জনের টিম থেকে এখন আমাদের 17 জনের টিম। সো আমাদের এখানে যথেষ্ট স্কোপ ছিল মেম্বার নেওয়ার, আমরা মেম্বার নিয়েছি। সো আমাদের এখানে যদি পর্যাপ্ত পরিমাণ স্কোপ থাকে তাহলে, এই শুভ ভাই, আমাদের এখানে যদি 2টা মিনিট, সরি, আমাদের এখানে যদি হচ্ছে যথেষ্ট পরিমাণ স্কোপ থাকে, তাহলে আমরা অবশ্যই, যদি আপনাকে আমাদের কাছে ক্যাপাবল মনে হয়, তাহলে আমরা নিব না কেন, অবশ্যই নিব। আচ্ছা স্যার, ফাইবার নিয়ে 2টা কোশ্চেন ছিল স্যার। বলেন। প্রথম কোশ্চেন হচ্ছে এই যে ফাইবার বায়ার রিকোয়েস্টে অনেক সময় যে বাজেট গুলো দেয় বায়াররা, এগুলো এমনিতেই দেয়, আমি বলি হ্যাঁ, অনেক সময় দেখবেন যে আমাকে 10টা কিওয়ার্ডে র্যাঙ্ক করে, তো বাজেট হচ্ছে $5। সো এগুলো এমনিতেই দেয়। এটা হচ্ছে জাস্ট আপনি রিকোয়েস্টটা পাঠাবেন, পাঠানোর পরে বাজেট সেট করবেন তার সাথে কমিউনিকেট করার পরে, ঠিক আছে? ওইখানে তো স্যার রিকোয়েস্টটা পাঠানোর সাথে সাথে একটা বাজেট দেয়া লাগে। এটা হ্যাঁ, আপনি তখন একটা বাজেট দিয়ে দেন, সমস্যা নেই। আপনি একটা বাজেট, আপনার যে কাজটা করতে যে পরিমাণ বাজেট, এটা কাছাকাছি একটা বাজেট দিয়ে দেন, ঠিক আছে? সো $5 যে দিছে স্যার, যেটার কাজের মানে মূল্য আছে মানে $100। হ্যাঁ, সো আপনি এটা আমি বলি আপনি $90 দিয়ে দেন, সেও জানে সে যে এটা এমনিতেই দিয়েছে, সে জাস্ট কাজটা বিট করার জন্য বা রিকোয়েস্টটা দেওয়ার জন্য শুধু $5 সেট করে দিছে। অনেক সময় হয় না, দেখবেন ফেসবুক অ্যাকাউন্ট অনেকে তৈরি করে, বার্থডে কবে, জানুয়ারির 1 তারিখ, ঠিক না, অটোমেটিক ফেসবুকে থাকে না এটা। সো সেও কি করে, ওটা দেওয়ার সময় $5 বাই ডিফল্ট থাকে, এটা সেট করে দিয়ে দিচ্ছে। বাট সে জানে সে যাকে অর্ডারটা দিবে তার সাথে কথা বলে কমিউনিকেট করে তারপরে অর্ডারটা দিবে। আচ্ছা, সেটা কি কাস্টমার অর্ডারের ভিতর পড়ে না? না, কাস্টমার অর্ডার হচ্ছে যখন আপনি ফাইনালি তাকে অর্ডারটা, লাইক সে যদি বলে যে হ্যাঁ আমাকে এখন কাস্টম অফার দাও, তখন আপনি এক্স্যাক্টলি যত ডলার অর্ডার দিবেন তত ডলারই সে আপনাকে কাজটা অর্ডার। আর বায়ার রিকোয়েস্ট তো অন্য হিসাব। জি, বায়ার মেসেজ করার পরে কি স্যার কাস্টম অর্ডারের অপশনটা খুলে? না, বায়ার হ্যাঁ মেসেজ করার পরে, রাইট, রিকোয়েস্ট দেওয়ার পরে না কিন্তু। হ্যাঁ, বায়ার যখন আপনাকে মেসেজ করবে তখন ওইখানে কাস্টম অফারের একটা অপশন পাবেন। যদি সে আপনার সাথে কাজ করতে এগ্রি হয়, তখন আপনি তাকে কি করতে পারবেন, কাস্টম অফার পাঠাইতে পারবেন। স্যার এই যে কি বলে, আমি হচ্ছে অডিটের উপরে খুলছি একটা গিগ, কিন্তু বেশিরভাগই কাজ স্যার এসইওর উপরে বা কিওয়ার্ড র‍্যাঙ্কিং করে দেওয়ার জন্য এরকম মানে বায়ার রিকোয়েস্ট দেখি। এগুলো দেখি স্যার আমি অফার পাঠাবো? হ্যাঁ, পাঠাবেন না কেন, অডিটটাকে সিলেক্ট করে না, আপনি পাঠান, আসলে পাঠাইতে তো হবে, গিগ প্রোফাইলটাকে একটু ভারী করতে হবে না? জি স্যার, পাঠায় দেন। সব কাজ পারবেন এরকম না, বিষয়টা কিছু কিছু কাজ থাকবে যে স্যার বেশিরভাগই ব্যাকলিংকের উপরে আসছে স্যার। হ্যাঁ, ব্যাকলিং যেহেতু আমাদের এই মুহূর্তে নাই,
করি নাই, সো তারপরও জি আপনি স্যার। যদি একেবারেই না পারেন তাহলে পাঠানোর প্রয়োজন নাই। হ্যাঁ, আর হচ্ছে স্যার এই যে স্কিল টেস্ট, আমি আসলে নেটওয়ার্কের প্রবলেম তো এই জন্য ওই সময় শুনি নাই যে স্কিল টেস্টে আমি শুধু যে বেসিক যে ইংলিশ ফ্লুয়েন্ট দিছি, তো তো এরপর বেসিক ইংলিশ টেস্টটা দিছি, ওখানে 8 পাইছি। এখন ভেরি গুড, এরপরে কি স্যার তাহলে আরো খুবই ভালো হয়েছে। জি স্যার, এখন কি স্যার আরো এরপর অন্য হচ্ছে কোনো এসইও টেস্ট রিলেটেড দেওয়া গিগ লাগবে? খুলতে গেলে হয়তো বা এসইওর একটা স্কিল টেস্ট এখনই দিতে হবে, আদারওয়াইজ পরে দিলেও হবে। মানে এখনই আবার আরেকটা দেওয়া লাগবে টেস্ট? না, এটা এখনই যে হতে হবে হবে বিষয়টা এরকম না, পরেও হতে পারে। মানে হ্যাঁ, অডিটটাও তো স্যার এসইও এর মধ্যে পড়ছে। হ্যাঁ, অডিট তো তো দিতে হয় না, তাই না? সো যে না কোনো স্যার, সময় এসইওর জন্য একটা দিতেই হবে। হ্যাঁ, ও মানে এটা পরবর্তীতে যে কোনো সময় দিলেই দিতে হবে? হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, থ্যাংক ইউ থাকতে স্যার। হবে, স্যার একটা কোন কোশ্চেন সময় ছিল। বাস রেডি জি আছে। জি বলেন। এটা হলো যে স্যার এই যে আমাদের ধরেন যে অ্যাফিলিয়েটের জন্য যে স্যার আপনি বলেছিলেন যে ডোমেইন কিনতে, হুম হুম। তো স্যার এখন ধরেন যে স্যার ডোমেইন তো এটা মানে নেম চিপ থেকেই কিনতে হবে, অন্য কোথাও থেকে কি কেনা যাবে কিনতে না? পারবেন আপনি, বাংলাদেশে অনেক সার্ভার আছে, যেমন হচ্ছে একজন হোস্ট আছে, আরো অনেকগুলো আছে, সো আপনি চাইলে ওইটা থেকে নিতে পারেন, সমস্যা নাই তো। স্যার ডায়ানা Namecheap আমি হোস্টটা কেমন প্রেফার স্যার? করি আর কি। হ্যাঁ, আচ্ছা স্যার, ভালোই, আরেকটা জিনিস যেটা হলো সার্ভার যে ভালো হচ্ছে স্যার, Namecheap, এই জন্য আমি এদেরকে প্রেফার করি। আর আরেকটা কোশ্চেন যেটা হচ্ছে স্যার যে ধরেন যে আপনার যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য ধরেন যে ডিশ ওয়াশার নিশটা নিতে চাচ্ছি স্যার, এটা কিরকম? ভালো নিশ, ভালো নিশ। এখন দেখবেন আপনি ওই নিশে যথেষ্ট ভালো কিওয়ার্ড পাচ্ছেন কিনা। জি স্যার, ওটা হচ্ছে থ্যাংক ইউ। বিষয়। এই যে আর শুভ স্যার স্যার আরেকটা জিনিস, মিলে আরেকজন স্যারকে টানতেছে। স্যার আরেকটা জিনিস যেটা হলো যে স্যার ধরেন যে অ্যাফিলিয়েট মার্কেটিংটাকে যদি কেউ ধরেন যে মানে একদম ধরে রাখে, মানে ধরেন যে একদম খুবই এফোর্ট দিয়ে ধরেন যে 2-2.5 বছর ধরে যদি একটা বিল্ড করলো, তো ওইখান থেকে কি মান্থলি ধরেন যে 80-90 হাজার টাকা কি আসা একটা এর এক্সপেকটেশন বেশিও করা আসে, যেতে এর পারে? বেশিও আসে। হ্যাঁ, আচ্ছা। স্যার এই যে কিওয়ার্ড রিসার্চের সময় আমি যে কিওয়ার্ড রিসার্চ করব বাইরের, সেক্ষেত্রে তখন যদি মানে মনে করেন কিওয়ার্ড বের করলাম, কিওয়ার্ড গুলা তার ওয়েবসাইটে আছে, আগে থেকে কিছু কিওয়ার্ড তার ওয়েবসাইটে আছে, সেক্ষেত্রে কি আমাদের র্যাঙ্কটা চেক করে নিতে হবে আগে? আচ্ছা আচ্ছা, একটা আর্জেন্ট হচ্ছে মিটিং পড়ে গিয়েছে। হ্যাঁ, আপনাদের বাকি যে কোয়েশ্চেন গুলো আছে শিহাব হচ্ছে একটু অ্যান্সার দিচ্ছেন। হ্যাঁ, জি স্যার। একটু শিহাবকে একটু কোয়েশ্চেন গুলো করে নেন, শিহাব অ্যান্সার দিয়ে দিবেন। হ্যাঁ, একটা সেকেন্ড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা আচ্ছা, শুভ স্যার, সরি নাইম স্যার একটু একটা ডাক পড়ছে আর কি, যার জন্য আমাকে হ্যান্ড ওভার করে গেল। আপনাদের তো মানে ক্লাস শেষের দিকে না, জাস্ট অ্যাটেন্ডেন্সটা নেওয়া বাকি। আর কয়েকটা কোশ্চেন ছিল আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ কোশ্চেন করেন তাহলে। স্যার বাংলাদেশ থেকে ডোমেন হোস্টিং কেনার জন্য যে ডায়ানা হোস্ট নামের একটা কোম্পানি, অথবা এর চাইতে ভালো আর কোনো কোম্পানি আছে কি বলে আপনি কি সাজেস্ট করতে পারেন, বা ডায়ানা হোস্টটা কেমন? স্যার এক্স্যাক্টলি ডায়ানা হোস্ট সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই, আমি নামটাই ফার্স্ট শুনলাম। এখন আমার মতে যেগুলো আর কি ওয়েল রেপুটেড কোম্পানি, হ্যাঁ এইখান থেকে যদি আপনি ডোমেন হোস্টিংটা পারচেস করেন, সেক্ষেত্রে কিন্তু সাপোর্টটা ভালো পাবেন। হ্যাঁ, ধরেন যে আপনার ডোমেন কোনো সময় সরি আপনার হোস্টিং এ কোনো প্রবলেম হলে আপনার ডাউন হয়ে গেছে, কোনো সার্ভার রিলেটেড ইস্যুর জন্য ডাউন হয়েছে কোনো সময়, তো যখনই কিন্তু আপনি আপনি যদি নেম চেঞ্জের কথা বলেন, আপনি কিন্তু একদম ইনস্ট্যান্ট লাইভ চ্যাট কিন্তু করতে পারেন। হ্যাঁ, একদম আপনি জাস্ট ওই যে আমরা যেভাবে আর কি চ্যাটিং করি সেরকম, তো আপনাকে কিন্তু কিন্তু ওখানে নেম চিপ থেকে কিনতে গেলে তো আসলে ওই যে আবার এই কি বলে অ্যাকাউন্ট থাকা লাগে, বা নিজের হ্যাঁ হ্যাঁ পার্সোনাল হ্যাঁ ইনফরমেশন আপনার কারেক্ট হওয়া লাগে, তো কার্ড কার্ড লাগবে, যেটা প্রবলেম হচ্ছে এটা। মানে ওইগুলা তো প্রবলেম, ওইগুলো তো এখন হ্যাঁ আমাদের হয় নাই। হ্যাঁ, কিন্তু এখন এর সম্ভবত যে এক্সন হোস্ট নামে একটা আছে, তারপর ব্লু হোস্ট আছে, এদের আর কি কিছু রিসেলার আছে। হ্যাঁ, যারা আর কি ওদের ওদের ডোমেইনটা আর কি আপনাকে রিসেল করে ওনাদেরটা, তো ওনাদের থেকে আপনি নিতে পারেন। এখন আরেকটা ব্যাপার যেটা হয়েছে যে আপনার যদি বাংলাদেশে কোনো ডোমেইন হোস্টিং থেকে নেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম মানে আপনার সার্ভারটা যে ইউএস এটা আপনাকে আগে ইনশিওর করতে হবে। হ্যাঁ, আপনি যদি ডায়ানা হোস্ট থেকে নিতে পারেন কোনো সমস্যা নেই, তবে আপনি আগে প্রথমে ইনশিওর করবেন যে আপনার ওরা আর কি রিসেলার, ওদের যে সার্ভারটা ওটা আর কি ইউনাইটেড স্টেটের। হ্যাঁ, কারণটা কি হবে শুনুন। এখন যদি ধরেন যে আপনি
আপনি একটা ওয়েবসাইট কিনলেন, আমার তো টার্গেট অ্যাফিলিয়েটের জন্য টার্গেটেড কান্ট্রি তো ইউএসএ, তাই না? জি স্যার। তো এখন আপনি যদি বাংলাদেশের একটা সার্ভার আপনি ইয়ে করেন যে আপনার টোটাল হোস্টিংটা বাংলাদেশের সার্ভারটা, তো এখন র্যাঙ্ক করতেছে ঠিক আছে ইউনাইটেড স্টেটে, কিন্তু আপনাকে কিন্তু যখন ওইখান থেকে কেউ যখন আপনার ওয়েবসাইটে যখন আসতে যাবে, তখন কিন্তু এই যে আপনার একটা লং ডিস্টেন্স কিন্তু আপনার ট্রাফিকটা ওইখান থেকে আপনার সাবমেরিন কেবল হোক বা অন্য কোনো মাধ্যম দিয়ে হোক, সেটা কিন্তু বাংলাদেশে তারপরে সার্ভারে অ্যাক্সেস করবে, তারপরে এখান থেকে আবার সেটার ফিডব্যাক একটা যাবে আবার সেম প্রসেসে। তো লং ডিস্টেন্স একটা হচ্ছে, হ্যাঁ, কিন্তু যদি মানে স্পিড কমে যাবে। হ্যাঁ, এইটা একটা ইস্যু। তাহলে এই যে নেম চিপে কি স্যার মানে অন্য কারো ডিটেলস দিয়ে কেনার মতো কোনো অপশন আছে? আমাদের তো এখনো কার্ড হয় নাই, বেশিরভাগই কার্ড হয় নাই। জাস্ট আপনি একটা ডোমেইন হোস্টিং কিনবেন, আপনার কার্ড যদি একজনের থাকে, আপনি একটা কার্ড দিয়ে কার্ড তো ওখানে ডিরেক্টলি আপনার অ্যাড করতে হবে না। হ্যাঁ, আপনি জাস্ট ওইখানে কিনতে গেলে তো মানে কি বলে কার্ডটা অ্যাড করা লাগে না? না কার্ড অ্যাড করা লাগবে না। আপনি ওখান থেকে ওইখানে আপনার যে ডিটেইলস গুলো আপনি সেভ রাখবেন কি রাখবেন না, এটার জন্য একটা মানে একটা অপশন আছে যে আপনি পরবর্তীতে এইটা সেভ রাখতে চাচ্ছেন না। হ্যাঁ, আপনার যে ডিটেইলস গুলো, যে অ্যাকাউন্টটা আর হচ্ছে যে কার্ড হোল্ডারের যে নাম, এগুলো সেম না হলে তো এরা মানে ব্যান্ড করে দিচ্ছে অ্যাকাউন্ট। না স্যার, আমি কিছুদিন আগেও স্যার আমার কার্ডের একটু প্রবলেমের জন্য আমি আমার এক ফ্রেন্ডের কার্ড ইউজ করে আমার অ্যাকাউন্ট থেকেই পারচেজ করছি, কোনো প্রবলেম নেই। আমি তো একটা পারচেজ করছিলাম স্যার, আমারটা তো থাকলো না, আমারটা তো চলে গেছে, আমার তো এখন আবার সেই ডোমেইন দেখতেছি অ্যাভেলেবেল দেখাচ্ছে। এইটা হওয়ার কথা। আপনার এখন এমনটা হতে পারে আপনার কি মানে ডোমেইনটা ইয়ে হয়েছে যে আপনার রিনিউ করেন নাই, এরকম কোনো কিছু হয়েছিল? না আমি তো কিনছি তার 2 দিন পর্যন্ত ব্যবহার করতে পারছি, এরপরেই হচ্ছে ওয়ার্ডপ্রেস এগুলা কানেক্ট করছি সব, তারপরে হচ্ছে তৃতীয় দিনের দিন দেখতেছি স্যার ওইখানে মানে অ্যাকাউন্টে টোটালি টেম্পোরারি ব্যান্ড লিখে রাখছে। আচ্ছা, আপনি নেমচিপের সাপোর্টে কি কন্টাক্ট করা ট্রাই করছেন? হ্যাঁ, কন্টাক্ট করছিলাম, আমি তাদেরকে মেইল করছিলাম, কিন্তু তারা আসলে কোনো রকম কোনো জবাব দেয় নাই। এই জাস্ট ওই যে কি বলে রোবোটিক যে অ্যানসারিং মেশিন আছে ওইটা থেকে বলছে যে তারা রিপোর্ট পাইছে, বাট তারপরে আর কোনো কিছু এখনো জানায় নাই। এরকম হওয়ার কথা না, কারণ আমি তো আমার নিজে তো কিনছি এবং আরো অনেকেরই কেনা দেখছি। এখন মানে আমি যদি বলি আপনার লাস্ট মনে হয় আপনার লকডাউন শুরুর দিকে, এই যে 2 মাস মতো হচ্ছে, এর ভিতরেও আপনার একটা কিনছি ডোমেন। হ্যাঁ, আপনার জাস্ট আমার হোস্টিংটা ছিল নেমচিপের আগে থেকে, আমি জাস্ট একটা ডোমেন নিছি, ডোমেন আপনার জাস্ট ওই আগের হোস্টিং এ কানেক্ট করছি। হ্যাঁ, তো এরকম কোনো প্রবলেম হয়নি। অ্যাকাউন্টের ডিটেলস তো আপনারই থাকতেছে। হ্যাঁ, আমি কার্ড যারটা দিয়ে ব্যবহার করি কোনো সমস্যা নাই। তো কার্ড আপনি অ্যাড করবেন, পেমেন্ট করবেন, মানে অ্যাড করা লাগবে না, আপনি কার্ডটা ওখানে সিলেক্ট করবেন, আপনার ডিটেলস গুলো দিবেন, আপনার ডিটেলসটা ওখানে সেভ মানে রাখতে চাইলে এখানে টিক দিবেন, একটা টিকের অপশন আছে, আর যদি রাখতে না চান সেক্ষেত্রে আপনার টিকটা উঠাই দিতে হবে জাস্ট দিলে আপনার। কিন্তু ব্যাপার হচ্ছে আমি তো স্যার 2 দিন ব্যবহার করছি, মানে তারা আমাদের 2 দিন অ্যাক্সেস দিয়েছে, তারপর থার্ড ডে থেকে তারা হচ্ছে ওটা টোটালি আমার মানে কি বলে নেমচিপের যে অ্যাকাউন্ট ওইটা দিয়ে ঢুকতে দিচ্ছে না, মানে নেমচিপের অ্যাকাউন্টে ব্লক হয়েছে কোনো কারণে, এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, আর ওটার কারণে তো আমি এখন ওই যে অন্যান্য গুলাতেও আর কি অ্যাক্সেস করতে পারতেছি না। আপনার সি প্যানেলের যে ইয়েগুলো সি প্যানেলও ঢুকতেছে না স্যার, আমার ডোমেইন এখন আবার নেমচিপে अवेलेबल দেখাচ্ছে। এই যা আসলে ওটা তারা দিয়ে আবার নিয়ে গেছে, এটা কনফিউজিং ব্যাপার টোটালি, এরকম হওয়ার কথা না, মানে কোনোভাবে এরকম হওয়ার কথা না। কিন্তু আপনি তাহলে নেমচিপের সাপোর্ট যে এটা আছে মেসেজ করা যায় ডিরেক্ট। হ্যাঁ, যদি নেমচিপে যান দেখবেন যে নিচে আপনার সাপোর্টের একটা অপশন আছে, ওখানে ডিরেক্ট কিন্তু মেসেজ করা যায়। তো আপনি ডিরেক্ট মেসেজ করে দেখেন, ওনারা কিন্তু কিছুক্ষণ রোবোটিক্স টেক্সট দেওয়ার পরে তারা কিন্তু ওখানে কাস্টমার সার্ভিস সিলেক্ট করার একটা অপশন আছে, মানে কাস্টমার আপনার এজেন্ট আর কি। তো ওইটা যখন ইয়ে করবেন তখন কিন্তু আপনাকে এজেন্ট কথা বলবে আপনার সাথে ডিরেক্টলি মেসেজে। তার কার্ড হোল্ডার যে থাকে তার কাছে কি কনফার্মেশনের জন্য কোনো মেসেজ কিছু যায় এরকম মানে নেমচিপ থেকে যে পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে তার না পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে তো তাহলে তার কোনো সমস্যা নেই, তারপরে তার কোনো ঝামেলা নেই, টাকা তো ওরা পেয়ে যাচ্ছে তাই না, ওরা তো টাকা পেয়ে যাচ্ছে, তারপরে তো আর কোনো সমস্যা হওয়ার কথা না। স্যার একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে স্যার আমাদের তো 11 তারিখ হলো নেক্সট ক্লাস, তো আমাদের ওইটা কি ক্যাম্পাসে হবে নাকি অনলাইনেই হবে? আচ্ছা, এইটা সম্ভবত অনলাইনেই হবে, নেক্সট ক্লাসটা অনলাইনে হবে, তারপরের সপ্তাহে মানে নেক্সট উইকের ক্লাসগুলো হয়তো বা অফলাইনে হবে। হ্যাঁ, তবে আপনাদের গ্রুপে আর কি পোস্ট করে জানায় দেওয়া হবে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আরেকটা জিনিস স্যার, এটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য গার্ডেনিং নিশটা কেমন? হ্যাঁ, নিতে পারেন, সমস্যা নেই তো। আপনার গার্ডেনিং এর তো অনেক ভালো ভালো টুলস আছে। জি স্যার, এর জন্যই বললাম, ওদের আবার পার্সেন্টেজও তো বেশি 8%। হ্যাঁ, আমি আপনাদেরকে সাজেস্ট করব ইউনিক কিছু, ধরুন গার্ডেনিং এটাও কিন্তু অনেকে টার্গেট করে না, নরমালি কিন্তু সবাই টার্গেট করে কি কিচেন আইটেম গুলোকে, তাই না? একটু আনকমন যদি আপনি ট্রাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মনে হয় কম্পিটিটর কম হবে। আইটেম কেমন হয়? ফিটনেস আইটেম? হ্যাঁ, ফিটনেস আইটেমও ভালো আপনার। আমি যদি বলি আপনার হোম এন্ড কিচেন, সরি আপনার
আমি কিছু কিছু প্রোডাক্টের আইডিয়া দিই, তাহলে আপনারা একটু ইয়ে হবেন। ক্লিনিং আইটেম আছে, যেরকম আপনার এখন দেখবেন যে আপনার বাইরের কান্ট্রিতে কিন্তু রোবোটিক যে ক্লিনার গুলা, রুম্বা বলে যেগুলোকে, হ্যাঁ মানে ফ্লোর ক্লিনার রোবোটিক যেগুলো, এগুলো কিন্তু মোটামুটি ভালো একটা প্রাইসই। আর এগুলো নিয়ে এখনো কিন্তু সেরকম খুব একটা অ্যাফিলিয়েট সাইট নাই আই থিঙ্ক, কারণ এই প্রোডাক্টটাই খুব বেশি দিন আপনার আস্তে আস্তে জনপ্রিয়তা বাড়তেছে, অনেক আগে থেকে যেটা আছে তা কিন্তু না, মানে এটা কিন্তু রিসেন্ট আপনার বলা যায় যে বছর 2-3 হয়েছে এই প্রোডাক্টটা আর কি সবাই জানা শুরু করছে। বুঝাইতে পারছি তো কোন প্রোডাক্টের কথা বলতেছি? জি রুম্বা, স্যার, বুঝতে আপনার যেটা আর কি রোবোটিক ফ্লোর ক্লিনার, ধরেন যে আপনার ময়লা পড়ে থাকলে ও অটোমেটিক্যালি অন হয়ে যেগুলো আর কি পরিষ্কার হয়, আপনার অ্যাডভার্টাইজে দেখবেন অনেক সময় দেখা যায়। তারপরে যদি বলি বাইরের কান্ট্রিতে কিন্তু পুল আছে, তাই না? ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু পুল থাকে। তো পুল ক্লিন করার জন্য কিন্তু আপনার কিছু কিছু প্রোডাক্ট আছে, যদিও এগুলো আপনার এভারগ্রিন এখানে একটু চেক করে নিন। এগুলো মোটামুটি অনেক প্রাইসি প্রোডাক্ট, হ্যাঁ। তারপরে যদি বলি আমরা যদি নর্মালি টার্গেট করি হোমকে, যদি হোম এন্ড কিচেনকে যদি টার্গেট করি বা কিচেন এন্ড ডাইনিং এ যদি বলি, সেক্ষেত্রে আসলে ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, তারপরে আপনার জুসার, ব্লেন্ডার, এগুলোই আমাদের চোখে আসে, তাই না? কারণ এগুলোর সাথে আমরা অভ্যস্ত, আমাদের দেশেও এগুলো মোটামুটি প্রচলিত, মোটামুটি খুব ভালো আকারে প্রচলিত, কিন্তু বাইরের কান্ট্রিতে কিন্তু এছাড়াও আরো অনেক প্রোডাক্ট আছে যেগুলো আসলে বাংলাদেশে এখনো পর্যন্ত প্রচলিত না, আমরা আসলে জানি না, কিন্তু ওইগুলো নিয়েও কিন্তু আপনার নরমালি স্যার কিচেন আইটেম। হ্যাঁ, ধরেন যে আপনার ডিশ ওয়াশারের কথা যদি বলি, ডিশ ওয়াশার কিন্তু বাংলাদেশে খুব একটা প্রচলন নাই, তাই না? ডিশ ওয়াশার ডিশওয়াশার কেমন হবে স্যার? হ্যাঁ, মানে যেগুলো আর কি ইলেকট্রিক মেশিন, যেগুলো আর কি মানে আপনার টোটাল আপনার থালা বাসন গুলো দিয়ে দিলে টোটাল আর কি যেটা ক্লিন করে দেয়, তো এইগুলা কিন্তু বাইরের কান্ট্রিতে অনেক অনেক বেশি প্রচলিত। তো আসলে একটু ইউনিক, মানে একটু ইউনিক না, আনকমন আর কি, আনকমন বললে ভালো হয়, আনকমন জিনিস টার্গেট নেন, সেই ক্ষেত্রে আসলে আই থিঙ্ক বেটার হবে। স্যার পিলো বা টেন্ট এই টাইপের সাবজেক্ট গুলো কেমন হয়? স্যার বুঝতে পারি না, একবার একটু কাইন্ডলি। পিলো যেমন পিলো ফর ব্যাক পেইন, এরকম টাইপের যেইগুলো আছে, হ্যাঁ আপনি অনেক দামি দামি পিলো আছে তো স্যার। হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু তো আছে, কারণ যেগুলো আর কি এই যে ব্যাক পেনের কথা যেটা বললেন, এগুলো তো মেডিকেল একটা ইয়ে থাকবে, তাই না? তো এইগুলো আসলে একটু মেডিকেল রিলেটেড ইয়েগুলো আপনার পিলো টিলো নিতে পারেন, কোনো সমস্যা নেই, কাজ করতে পারেন। আসল কথা যে আপনার আগে তো ধরেন যে টাইপেরটা স্যার বুঝতে পারিনি। তাবু স্যার, তাবু টেন্ট, ওই যে হ্যাঁ এগুলাই তো আমি আর কি এগুলার কথাই বলতেছিলাম, যেগুলো আসলে একটু ইউনিক, যেগুলো আসলে একটু ইউনিক, এগুলো নিয়ে আপনাদের ট্রাই করা উচিত। কারণ ম্যাক্সিমাম আমি যদি বলি ক্রিয়েটিভিটির কথা যদি বলি, আপনারা কিন্তু সবাই টার্গেট রাখে যে হোম এন্ড কিচেনের ভিতরে আপনার জুসার, ব্লেন্ডার, এগুলো নিয়ে টার্গেট রাখে, কারণ এগুলোর প্রাইস থাকে অনেক ভালো আর সবার এদের সাথে পরিচিত। কারণ আমি ধরেন যে যতই বলি যে আমরা নিজেরা তো ব্যবহার করবো না, আরেকজন কি লেখছে সেটা দেখে আমরা আর কি সাজেশন নিব, কিন্তু তারপরে যদি আমরা জানা থাকে তাহলে কিন্তু আমাদের লিখতে একটু সুবিধা হয়। যদি আমি ব্লেন্ডার বা জুসার নিয়ে লিখতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমি খুব সহজে কিন্তু বুঝতে পারবো, তাই না? লিখতে গেলে একটু সুবিধা হবে। কিন্তু এইখানে আসলে আমার যেটা বলা, সেটা যদি আপনার আনকমন প্রোডাক্ট যেগুলো আমরা ইউজ করি না ঠিক আছে, কিন্তু এগুলো নিয়েও আগানো যায়, এগুলো নিয়েও আমরা যদি একটু কন্টেন্ট লেখার সময় হয়তো বা কিছুটা ইয়ে হতে পারে যে আমি আসলে ইউজ করি না, কিন্তু আরেকজনের রিভিউ লিখে আমাকে মানে রিভিউ যারা দিছে তাদেরটা দেখেই লিখতে হচ্ছে, কিন্তু আপনার ওটা তো জাস্ট কন্টেন্টটা লেখা পর্যন্ত, তারপর থেকে কিন্তু আপনার একটা ভালো একটা রিভিউ আসার সম্ভাবনা আছে। আচ্ছা স্যার, একটা ছোট প্রশ্ন ছিল। প্রশ্ন হচ্ছে স্যার, কিওয়ার্ড রিসার্চের সময় আমাদের যে মানে কিওয়ার্ড রিসার্চ করলাম, এরপরে দেখলাম যে কিছু কিছু কিওয়ার্ড তার ওয়েবসাইটের ভিতরে আগে থেকেই আছে করা। সেই কিওয়ার্ড গুলো কি আমাদের র্যাঙ্কটা কি চেক করতে হবে? বেসিক্যালি তো আমরা র্যাঙ্ক চেকটা করি না সাধারণত কিওয়ার্ড রিসার্চের সময় বায়ারদের জন্য। এটা কি আমাদের আলাদা আলাদা ভাবে করে নিতে হবে তাদের জন্য? কিওয়ার্ড মানে র্যাঙ্ক অ্যাফিলিয়েটের কথা বলতেছেন? অ্যাফিলিয়েট বা যে কোনো ওয়েবসাইটের জন্যই যদি আমি কিওয়ার্ড রিসার্চ করি, সেক্ষেত্রে তার কি না র্যাঙ্কটা না না, চেক করে? আমরা যদি কোনো ওয়েবসাইটের জন্য করি, হ্যাঁ ধরেন একটা বায়ার আমাকে একটা ওয়েবসাইট দিল যে এই ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ করে দাও, তো এখন ধরেন যে আপনার আপনি যে কিওয়ার্ড গুলো রিসার্চ করবেন, হ্যাঁ এইটা আসলে ওনার র্যাঙ্ক যদি ফার্স্ট পেজে যদি থাকে, ধরেন যে সবগুলা কিওয়ার্ড আপনি 10টা কিওয়ার্ড বের করছেন, 9টাই সে ফার্স্ট পেজে আছে আর একটাতে সে নাই, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কাজ দিবে না, কারণ সে আগে থেকেই ফার্স্ট পেজে আছে। তো আমাকে ট্রাই করতে হবে যে আসলে উনি যে কিওয়ার্ড গুলোতে সামনে না, আপনি ইয়ে করবেন প্রথম পেজে যারা আছে তাদেরকে নিবেন না। সেক্ষেত্রে হবে কি, আপনি তো বলতে পারবেন না যে আমি তোমাকে ফার্স্ট পেজে র্যাঙ্ক করাবো। আপনি যদি সেকেন্ড পেজের কিওয়ার্ড গুলো নেন, সেক্ষেত্রে কিন্তু বলতে পারবেন যে আমি তোমাকে ফার্স্ট পেজে র্যাঙ্ক করাই দেবো, তাই না? আর বুঝতে পারছি, কিন্তু স্যার ওই যে মানে কিওয়ার্ডের গিগ যেটা আছে, সেখানে তো মনে করেন যদি আমরা 100টা বা কিওয়ার্ড দিলাম বা 70টা কিওয়ার্ড দিলাম, হ্যাঁ সেক্ষেত্রে আমরা
মানে কোন কিওয়ার্ড গুলো দেব, তার কি ওয়েবসাইটে আছে এমন কিওয়ার্ড গুলো দিব, আর নতুন কিওয়ার্ড এমন কিছু দেব না, শুধু নতুন গুলোই দেব আমরা তাকে সাবমিট করব? এটা আর কি মিশাই দিবেন। হ্যাঁ, একদম ধরেন যে দুই একটা র্যাঙ্কে, মানে আপনার একটাও যদি র্যাঙ্কে নাই এরকম দেন, সেক্ষেত্রে আসলে হবে কি, একটা মনে হবে যে আসলে আমার যেগুলা আমাকে যেগুলো প্রোভাইড করছে আসলে ঠিক আছে কিনা, কারণ এতগুলা কিওয়ার্ড আমি একটা তো র্যাঙ্কে নাই, এরকম একটা ফিল কিন্তু বাইরের ভিতরে আসবে। আচ্ছা, আর মানে এইটা দ্বারা আমি বুঝতে চাইতেছি আর কি, আমরা কি র্যাঙ্ক চেকটা করব কিনা যে কিওয়ার্ড হ্যাঁ র্যাঙ্ক, রিসার্চ? হ্যাঁ র্যাঙ্ক তো চেক করতে হবে আপনাকে। কিন্তু বায়ারকে তো আমরা র্যাঙ্ক চেকটা দিই না সাধারণত, আমরা দেই ডিফিকাল্টি, কিওয়ার্ডের ভলিউমটা। না আর এইটা হলো হচ্ছে আমরা আমরা এটা আপনি যেটা বলছেন এটা হলো অ্যাফিলিয়েটের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনি যদি সার্ভিস ওয়েবসাইটের কথা বলেন সেক্ষেত্রে তো আপনার সার্চ ভলিউম দিতে হচ্ছে, তারপরে আমরা নর্মালি প্রথম যেটা দেখছিলাম কিওয়ার্ড রিসার্চ, সার্চ ভলিউম দিতে হচ্ছে, তারপরে আপনার আপনার ওনার র্যাঙ্কিং পজিশন কত, এটা আমরা এটাও তো দেয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেওয়া লাগছে। তো আমরা ব্লগ আর যে এফিলিয়েট সাইট যেটা আছে এটার ক্ষেত্রে শুধুমাত্র আমরা র্যাঙ্কটা দেখবো না, র্যাঙ্ক ছাড়াই কাজ করার চেষ্টা করবো না নাকি আসল এরকম? কথা যে আপনি আপনার ক্লায়েন্টকে যদি অ্যাফিলিয়েট মানে ব্লগিং এর জন্য যদি একটা ইয়ে লেখেন, অ্যাফিলিয়েট বা ব্লগিং এর যদি একটা কিওয়ার্ড যদি দেন, সে যদি আগে থেকে ওই কিওয়ার্ড নিয়ে কাজ করে থাকে তাহলে কিন্তু সে কিওয়ার্ডটাকে সে নিবে। ধরেন সে একটা অলরেডি তার একটা পাবলিশ করা আছে ওই কিওয়ার্ড দিয়ে। জি স্যার, বুঝতে পারছি। তাহলে কি আমরা মানে ওই হ্যাঁ আলাদা, কিওয়ার্ডটা বাদ দিয়ে নেব? হ্যাঁ আলাদা গুলো দেন, আলাদা করে দিলেই বেটার। কারণ ওনার যদি আগে থেকেই থাকে, মানে উনি যদি আগে থেকেই ওটা নিয়ে কন্টেন্ট লিখে থাকে, তাহলে তো আসলে আপনার ওই কিওয়ার্ডটা তার কাজে লাগতেছে না। তো আপনাকে দিতে হবে ইউনিক কিওয়ার্ড যেগুলো আসলে আপনার সার্চ ভলিউম আছে, কিন্তু ওনার ওয়েবসাইটে কাজ করতেছে না, মানে উনি ওইগুলো নিয়ে কাজ করেননি অ্যাফিলিয়েটের ক্ষেত্রে বা ব্লগিং এর তো ক্ষেত্রে। স্যার শুভ স্যার আমাদের যখন প্রথমে শিখাইছিল স্যার, হ্যাঁ তখন তো ওইটা ওই যে ওইটা তো একটা সার্ভিস। স্পেসিফিক একটা হ্যাঁ হ্যাঁ সার্ভিস রিলেটেড একটা স্পেসিফিক ওয়েবসাইট কে ওই যে অ্যানালিটিক্স এ দিয়ে হ্যাঁ হ্যাঁ তারপরে হ্যাঁ আমরা হচ্ছে র্যাঙ্ক ট্যাঙ্ক চেক করে চেক ওইখান করে থেকে তারপরে যেগুলো দিতাম। ফার্স্ট সেকেন্ড পেজে আছে ওগুলা বাদ দিয়ে তারপরে রিপোর্ট রেডি করছি। হ্যাঁ এখন হ্যাঁ সেটা তো তার স্যার ওই স্পেসিফিক ওই বায়ারের নিজের ওয়েবসাইটেরই হ্যাঁ কিওয়ার্ড হ্যাঁ। হয়ে যাচ্ছে না? না এখন বায়ারের ধরেন যে ওই ক্ষেত্রে কি হয়েছে ব্যাপারটা, ধরেন যে একটা ওয়েবসাইট আপনি যেটার কাজ করতেছেন সেটা ধরেন যে তার অনেকগুলা সার্ভিস পেজ আছে। হ্যাঁ, তার অনেকগুলা পেজ আছে কিন্তু সে আসলে প্রপার কিওয়ার্ড গুলা ব্যবহার করে নাই, যার জন্য তার মানে আপনার ওনার সার্ভিস পেজ আছে, উনি ওই সার্ভিসটা প্রোভাইড করতেছে কিন্তু প্রপার কিওয়ার্ড গুলা ব্যবহার করার না জন্য সে কিন্তু ট্রাফিক হারাচ্ছে, তাই না? তো উনি যাতে এইটা যাতে ওনার না হয়, ধরেন যে আপনি একটা প্লাম্বারের কথা যদি বলি, সে প্লাম্বিং সার্ভিসটা প্রোভাইড করে কিন্তু প্লাম্বিং সে শুধুমাত্র প্লাম্বিং সার্ভিস কিওয়ার্ডটা ব্যবহার করছে, কিন্তু প্লাম্বিং সার্ভিস বোঝানোর জন্য তো আরো অনেক কিওয়ার্ড আছে না, ধরেন যে সেই কিওয়ার্ড গুলো সে ব্যবহার করেনি তার ওয়েবসাইটে। আমরা হয়তো বা যে আপনার টাইটেল লেখা আপনাদের দেখানো হয়েছে না, যে কিভাবে একটা অনেকগুলো কিওয়ার্ড মিলাই একটা টাইটেল লিখতে হয়। হ্যাঁ দেখানো তো হয়েছিল। হ্যাঁ তো এসইওর এরকম ক্লাস হয় না এখনো আমাদের কিন্তু স্যার, আমাদের কেবল ওই যে মেটা ডেসক্রিপশন মেটা টাইটেল হ্যাঁ মেটা ওইগুলোর কথা টাইটেলের কথা, বলতেছি মেটা স্যার। টাইটেলের কথা বলতেছি। মেটা টাইটেল তো দেখানো হয়েছিল যে অনেকগুলা কিওয়ার্ড, ধরেন আমার 6-7টা কিওয়ার্ড যদি থাকে তাহলে আমরা ওইটাকে কিভাবে একটা কিওয়ার্ড মানে একটা টাইটেলে কনভার্ট করতে পারি, টোটালটাকে আমরা একটা টাইটেলে কিভাবে নিয়ে আসতে পারি, এগুলো তাই না? দেখানো হয় না স্যার, আমাদের এসইওর ক্লাস শুরু হয় না এখন পর্যন্ত। কিওয়ার্ড রিসার্চ গেল, কম্পিটিটর অ্যানালাইসিস গেছে, আপনাদের প্রথম আর শুধু ওই অডিটের মানে ক্লাসের পরে এগুলো সলভ করার জন্য জাস্ট নরমালি ওয়ার্ডপ্রেসে শর্টকাটে সাধারণ একটু দেখাইছিল কিভাবে বুঝছেন লিখতে এই হয় আর কি জিনিসগুলো। আচ্ছা ওয়ার্ডপ্রেসে। আচ্ছা আচ্ছা, আপনাদের তার মানে কি প্রথমে হলো এসইওর মানে কিওয়ার্ড আমাদের রিসার্চ প্রথমে হয়েছে, কিওয়ার্ড রিসার্চ হয়েছে, তারপরে ওয়েবসাইট অডিট হয়েছে, অডিট গাইডলাইনের হয়েছে ক্লাস হয় নাই? না। হ্যাঁ গাইডলাইনের ক্লাস হয়েছে, মানে লোকাল হোস্ট দিয়ে ওই যে ওই সময় হালকা পাতলা ভাবে একটু দেখাইছিল কিভাবে ওই লিখতে হয় আর মেটা কি, টাইটেল বা মেটা ডেসক্রিপশন ঠিক করতে হয়, এমনি আচ্ছা ডিটেইলস কোনো ক্লাস হয়নি এখনো। অ্যাডভান্স লেভেলের বা কিভাবে কি 3-4টা মিশে একবারে লিখতে হয় সেটা দেখানো হয় না তেমন কিছু। আচ্ছা এইটা দেখানোর কথা ছিল। হ্যাঁ আমি একটু তাহলে আপনার এটা দেখা আপনার ক্লাস কি, মানে আমাকে একটু কনফার্ম করেন যে এসইও সেটআপ গাইডলাইনের ক্লাসটা হয়েছে কিনা। হইছে আপনাদেরকে ধরেন স্যার লোকাল হোস্টের মানে কি বলে লোকাল হোস্ট আলাদা ওইখানে ক্লাস, লোকাল হোস্টের ক্লাস ছিল ওই 2টা। ওই পর্যন্তই স্যার ধরা যায়, তারপরে আবার এই যে অ্যাফিলিয়েট কিওয়ার্ড রিসার্চ গেল, তারপরে হচ্ছে এই আপনাদের যে মার্কেট এসইও প্লেসে আসলাম মানে আমরা। লোকাল এই হোস্টের পরে ক্লাসটা আরেকটা হয়েছে, ক্লাস। এই ক্লাসটা হয়েছে এটা ওই যে কিওয়ার্ড রিসার্চের অডিটের পরেই এসইও সেটআপ গাইডলাইনের ক্লাসটা হয়েছে। হ্যাঁ আমি ঠিক ওইটাই আছে, বললাম, তো এসইও সেটআপ গাইডলাইন যদি হয় তাহলে তো আপনাদের ওইটা দেখানোর কথা ছিল। হ্যাঁ হ্যাঁ এটা দেখানো হয়েছে, ওই যে টাইটেল আপনি যেটা বলছেন অনেকগুলো কিওয়ার্ডের ইয়ে করে একটা মেটা টাইটেল তৈরি করা, এই জিনিসটা দেখানো হয়েছে।
হ্যাঁ তাহলে তো স্যার অনেকটা ভুলে গেছে হয়তো। হ্যাঁ হ্যাঁ তাহলে তো হয়েছে। ধরেন যে আমি যদি বলি মানে সম্ভবত ক্রিয়েটিভিটিতে দেখানো হয়েছে যে আপনার হ্যাঁ, আপনার মনে প্রফেশনাল। করেন যে অনেকগুলো কিওয়ার্ড ওই হ্যাঁ 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 প্রত্যেকটা থেকে এই ওয়ার্ডটা যদি থাকে সেক্ষেত্রে ওইটা থেকে বাদ দিয়ে দিবে, আবার আরেকটা ওয়ার্ড যোগ ওইটা থেকে করবো। না থাকলে এটা যোগ হ্যাঁ করবে, এইভাবে এটা প্রতিটা দেখানো থেকে হয়েছে। প্রতিটা হ্যাঁ, এই জিনিসগুলো দেখানো কিওয়ার্ড হয়েছে। থেকে ইউনিক আইটেমটুকু নিয়ে আমরা একটা প্রথমে একটা ডেমো টাইটেল বানাবো, তারপরে ওইটাকে আবার রিঅ্যারেঞ্জ করব, সুন্দর করে সাজাবো। এটা হ্যাঁ, এটা এটা তো দেখানো হয়েছে। অবশ্যই দেখানোর কথা। তো স্যার আপনারা একটু ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ তো স্যার এইটা তো দেখানো হয়েছে, এখন এইটাই যে এসইও গাইডলাইন এটা তো না, এইটা তো এসইও গাইডলাইন, এটা হলো মেটা টাইটেল স্যার লেখা। হ্যাঁ গাইডলাইনে ক্লাসে দেখানো হয়। একটা কনফিউশন আচ্ছা ঠিক একটা আছে স্যার। কনফিউশন স্যার ক্লিয়ার হচ্ছে না এখনো। সেটা হচ্ছে স্যার এই যে সার্ভিস রিলেটেড কিওয়ার্ড গুলো আর অ্যাফিলিয়েটের জন্য, মানে মেইন কথা কিওয়ার্ডের গিগে যদি কেউ হ্যাঁ মানে আচ্ছা কিওয়ার্ড মানে আপনি চায় কথা হচ্ছে তখন যে অ্যাকচুয়ালি কি করব? আচ্ছা আপনি আপনার মানে আপনি দুইটাকে একসাথে গুলাই ফেলার মতো অবস্থা হয়েছে আমি যেটা বুঝতে পারতেছি। হ্যাঁ আপনি হ্যাঁ স্যার, করবেন একটু কি, হ্যাঁ কনফিউজড আমি এটা নিয়ে। আপনি জাস্ট যখন আপনি গিগটা ক্রিয়েট করবেন ওখানে উল্লেখ করে দিবেন, আপনি মানে ডেসক্রিপশনে উল্লেখ করবেন যে আপনি অ্যাফিলিয়েট সাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করেন, তারপরে সার্ভিস ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করেন। হ্যাঁ তারপরে আপনার কাছে যে টাইপের কাজ আসবে আপনি সেই টাইপের কাজটা প্রোভাইড করে দিবেন। যদি অ্যাফিলিয়েটের জন্য চায় তাহলে আপনি অ্যাফিলিয়েট কাছে যেগুলো দেখানো হচ্ছে সেগুলো করবেন, যদি সার্ভিস ওয়েবসাইটের জন্য চায় তাহলে সার্ভিস ওয়েবসাইটে যেগুলো দেখানো হচ্ছে সেগুলো করবেন, ব্যাস। আচ্ছা স্যার, ইনফরমেশন দুইটার ক্ষেত্রে তো ভিন্ন ভিন্ন দিতে হবে নাকি? সার্ভিসের ক্ষেত্রে আমরা র্যাঙ্কটা প্রোভাইড করব তাকে ইনফরমেশন হিসাবে, হ্যাঁ তারপর হ্যাঁ ভলিউমটা প্রোভাইড করব। এখন কথা হচ্ছে এই এর বাদে আর কিছু কি সার্ভিস রিলেটেড এর ক্ষেত্রে না আমাদের না না দিতে স্যার, হবে? যেগুলো দেখানো হয়েছে ওইগুলাই এনাফ। হ্যাঁ ওইগুলা ওটাই হলো পারফেক্ট ফর্ম। ওইটাই আচ্ছা, ওই আর ফরম্যাটে পাঠালে আপনার আর কোনো কিছু মানে আপনার বায়ারও যাবে না, ওইটা হলেই আপনার আর enough। অ্যাফিলিয়েটের ক্ষেত্রে কি আমরা মানে ওই যে র্যাঙ্কটা তো দেখানো হয় না, যে র্যাঙ্ক চেক করো বা এমন আপনার তো কিছু? হ্যাঁ আপনার তো র্যাঙ্ক দেখানোর দরকার নেই এখানে। আহ, আমি যেটা বললাম যে আমি আপনার একটু অ্যাফিলিয়েটে বের যদি হচ্ছি, আমার অ্যাটেন্ডেন্স একটু দিয়ে দিন, আমি এসএমএস নক করে ফেলছি, মেরি আছে। ঠিক আছে স্যার। অ্যাফিলিয়েটে কি টোটাল নতুন কিওয়ার্ড তৈরি করে দিতে হবে নাকি? হ্যাঁ যেগুলো আপনার ওয়েবসাইটে ইউজ করা হয় না, আপনার তো এখানে ওয়েবসাইটে কোনো কথা নাই তাই না? আপনি আপনাকে নিশ দিবে, আগে দিছিল কি আপনাকে ওয়েবসাইট দিছিল, তুমি আমার এই ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করো। আর অ্যাফিলিয়েটের ক্ষেত্রে কি আমাকে নিশ দিয়ে দিবে, তুমি এই নিশের জন্য কিওয়ার্ড রিসার্চ করো। তো ওয়েবসাইট যখন দিচ্ছে না আপনাকে তখন আপনি কিভাবে আপনার ইয়ে করবেন বলেন তো, র্যাঙ্ক চেক করবেন? আপনার তো ওয়েবসাইট লাগতেছে না, আপনাকে নিশ দিচ্ছে একটা। তো তুমি আচ্ছা, তো এই এবার ক্লিয়ার হচ্ছে নিশের- স্যার, এবার আচ্ছা, ক্লিয়ার মানে সার্ভিস রিলেটেড যত যা কিছু আছে সব হচ্ছে ওয়েবসাইট তারা দিয়ে দিবে, আমরা ওই গুগল হ্যাঁ অ্যানালিটিক্স বা মানে অন্য কিছুর মাধ্যম দিয়ে ওটা র্যাঙ্ক ট্যাঙ্ক চেক করব। রাইট রাইট রাইট। তারপরে হচ্ছে ওই যে থার্ড পেজ থেকে যেগুলো আছে ওইগুলোকে মানে রিপোর্ট আকার তৈরি করে দিয়ে দিব। হ্যাঁ 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 আর ইসের বেলায় অ্যাফিলিয়েটের বেলায় নিচ দিয়ে দিব, নিচের উপরে আমরা বানাবো। রাইট। আচ্ছা, তখন আর ওয়েবসাইটটার দিকে তাকানোর তেমন কোনো তখন তো প্রয়োজন? আপনাকে ওয়েবসাইট দিবে না, তখন তো আপনাকে দিবে আপনার আপনার নিশ দিবে যে তুমি এই নিশের জন্য আমাকে কিওয়ার্ড দাও, এতগুলা কিওয়ার্ড দাও। আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা আপনাদের আজকে 17 নম্বরের ক্লাস। স্যার, কথা হচ্ছে যদি অ্যাফিলিয়েট সাইটে তার একটা ওয়েবসাইট থাইকা থাকে, তারপরও যদি সে কিওয়ার্ড রিসার্চ করায়, তখন কি আমরা তাকে ইউনিক কিছু কিওয়ার্ড দেবো? স্যার বুঝতে পারি না, আরেকবার একটু কাইন্ডলি একটু মানে বলুন। অ্যাফিলিয়েট সাইট তার আছে কিন্তু সেই হ্যাঁ নিচে সে আরো কিওয়ার্ড চাইতেছে, তখন কি হ্যাঁ আমাদের? ধরেন ধরেন যে সে যেগুলো নিয়ে আর কি আগে কাজ করছে সেই কিওয়ার্ড গুলো তো সে নিবে না তাই না? তার তো অলরেডি সে কাজ করে ফেলছে ওই কিওয়ার্ড গুলো নিয়ে, তার ওই 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 নিশ মানে ওই কিওয়ার্ডের উপর তার কন্টেন্ট আছে। তো সেই ক্ষেত্রে আপনাকে ইউনিক দিতে হবে, নতুন দিতে হবে, যেগুলো তো আসলে ওনার সেক্ষেত্রে ওয়েবসাইটে তো কাজ আমাদের করা হয়। র্যাঙ্কটা চেক করতে হবে নাকি? র্যাঙ্কটা চেক, র্যাঙ্ক চেক করা দরকার নেই তো স্যার। তাহলে সেটা র্যাঙ্ক আমরা বের করবো কিভাবে? মানে ইউনিক কিনা সেটা ওনার বুঝবো কাছে কিভাবে? ওনাকে আপনার তখন এগুলোর কি কথার মাধ্যমে উনি বলে দিবে যে আমার কিন্তু এই কন্টেন্ট আছে, বা তুমি আমার ওয়েবসাইটের লিংক তখন দিতে পারে যে তুমি আমার ওয়েবসাইটটা দেখো যে এই কন্টেন্ট গুলো আছে, তুমি যখন রিসার্চ করবে আমার এই রিলেটেড কিওয়ার্ড যেগুলো আমি ব্যবহার করছি অলরেডি এই কিওয়ার্ড গুলো ছাড়া ব্যবহার মানে বের করো। আর নর্মালি যেটা হয়, হ্যাঁ আপনার একটা নিশের জন্য আপনার যদি কেউ কন্টেন্ট লিখে কমপ্লিট করে ফেলে, হ্যাঁ তখন সেও বুঝতে পারে যে আসলে একটা নিশের জন্য প্রপার ভালো কিওয়ার্ড কিন্তু অনেক বেশি থাকে না, আপনারা রিসার্চ করার সময় অলরেডি বুঝতে পারছেন। তো সেই ক্ষেত্রে হবে কি উনি আর কি আপনাকে যে নিশ নিয়ে মানে যে নিশটা দিবে সেগুলোতে উনি কাজই করে না, এরকম নিশে দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। হ্যাঁ মানে উনি মানে ওই নিশ নিয়ে কখনো কাজ করে নাই, নতুন একটা নিশ, এরকম ক্ষেত্রে কিন্তু আসলে রিসার্চের কথাটা আসে। যে আর কি আপনার অলরেডি কন্টেন্ট দেওয়া শুরু করছে তার কাছে মানে কিওয়ার্ড থাকবে, অথবা ধরেন যে সে নিজেও বুঝবে যে এখানে আমার কিছু দেওয়ার মতো নাই, অলরেডি আমি দিয়ে ফেলছি টোটাল কিছুই। তো যেটা বললাম মানে যে কোন আপনারা একটা জাস্ট নিশের মাথায় উপরে স্যার কন্টেন্ট
কোন হ্যাঁ একটা নিশের উপরে কন্টেন্ট একবার দেওয়ার পরে এগেইন কি আবার ওই নিশের উপরে কখনো হ্যাঁ ই যদি করতে দেয়, রিসার্চ করতে দেয়? হ্যাঁ আপনার যদি কিওয়ার্ড অ্যাভেলেবেল পান, আপনি যদি আরো পোস্ট করতে চান ওই নিশে, তাহলে করতে পারেন, কোনো সমস্যা নেই। এইটা কি বায়ার মানে বলে দেয় যে এটার উপরে তার কন্টেন্ট আছে কি নাই, বা নাকি নিজেদের জিজ্ঞেস করে আপনাকে নিতে জাস্ট হয়? নিশই দিবে। হ্যাঁ আপনাকে নর্মালি যেটা বললাম যে একজন বায়ার যখন আপনাকে কিওয়ার্ড রিসার্চের কাজ দিবে, আপনাকে জাস্ট নিশটাই বলে দিবে। হ্যাঁ আর আপনারা এটা ধরেন যে 99% শিওর থাকেন যে ওইটা ওনার কাছে ইউনিক নতুন একটা নিশ, উনি ওই নিশ নিয়ে আগে কাজ করেন। যদি এরকম কোনো ইয়ে থাকে যে আমি এই নিশ নিয়ে আগে কাজ করছি, আমার এই কিওয়ার্ড গুলো আছে, সেক্ষেত্রে উনি আপনাকে জানাই দিবে। যদি জানায় না দেয়, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে করে দিবেন, সমস্যা নেই। তাহলে স্যার জেনারেলি আমরা মানে নিশ অনুসারে কাজ করে যাব যেভাবে আমাদের হ্যাঁ হ্যাঁ করানো হ্যাঁ, হয়েছে। যেটা আর কি আপনি দুইটা কিওয়ার্ড রিসার্চই রাখেন, একটা আপনার ইয়েতে মানে ফাইবারে গিগে, কিন্তু জাস্ট আপনি সার্ভিস এবং অ্যাফিলিয়েট এই কথাটা ডেসক্রিপশনে উল্লেখ করে দেন যে আমি সার্ভিসের ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করি এবং অ্যাফিলিয়েটের জন্য করি। তো সেই ক্ষেত্রে জাস্ট আপনি যখন এই দুইটার জন্য আমাদের যে টেমপ্লেট দিছে, এই টেমপ্লেট ওয়াইজ মানে সাজায় দিলেই তো ওই টেমপ্লেট ব্যবহার করা যাবে তো রিপোর্ট জমা দেওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যেটা আচ্ছা। আপনার আর সার্ভিসের আমরা এখানে রিপোর্টটা কিভাবে জমা দিব স্যার? রিপোর্ট স্যার কিভাবে জমা দিবেন মানে বুঝতে পারিনি হ্যাঁ আপনার স্যার, কথা। মানে ধরেন আমরা একটা ক্লায়েন্টের কাজ পেলাম, হ্যাঁ 50টা হ্যাঁ কিওয়ার্ড পাইলাম, ওটা আপনি যে কিভাবে জমা দিব? আপনি যে এক্সেল ফাইলটা রেডি করতেছেন, এক্সেল ফাইলটা পাঠিয়ে হ্যাঁ দিবেন। হ্যাঁ, ওকে ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা একটু আমি নাম ডাকতেছি, একটু প্রেজেন্ট দিয়েন। হ্যাঁ আয়েশা আক্তার, আয়েশা আক্তার, সায়েদ হাকিম, শাহিদ হাকিম, সাকিব ইবনে সরোয়ার, Yes, sir. নাজিম উদ্দিন, Yes, sir. আকাশ চন্দ্র দাস, আকাশ চন্দ্র দাস, এমডি শাহরিয়ার আহমেদ। স্যার ছিল। স্যার আচ্ছা ছিল, উনি ছিল। আচ্ছা এমডি এমডি সাবিরুল ইসলাম, এমডি সাবিরুল ইসলাম। শুভ স্যার, উনিও ছিল। আচ্ছা জয়তী জয়তী বিকাশ। প্রেজেন্ট স্যার। আচ্ছা স্যার। জ্যোতি বিকাশ স্যার। আচ্ছা সরি স্যার, আমি নাম প্রেজেন্ট করতে গেলে কনফিউশন হয়ে যায়। আচ্ছা মেহেদি হাসান, এমডি মেহেদি হাসান, সরি মাহাদি ছিল হাসান। স্যার, ছিল। মাহাদি হাসান, আচ্ছা একজন মেসেজ করে গেছিল, ওনারটা একটু হ্যাঁ, বলে দিতে মেহেদি পারেন? ভাই। আচ্ছা উনি না। আব্দুল্লাহ আল হাসনাত, আব্দুল্লাহ আল হাসনাত স্যার আছেন? জি। আচ্ছা এমডি জাবের রাউহা, এমডি জাবের রাউহা আছে স্যার, ইয়েস চ্যাট বক্সে লিখছে আর কি। আচ্ছা ঠিক আছে। প্রধাত কুমার, পদ্যুৎ কুমার। ইয়েস স্যার, ইয়েস স্যার। আমি তো সবার নামে উল্টা করে ফেলতেছি। এমডি মুস্তাফিজুর রহমান। জি স্যার আছি। আচ্ছা কাজী তানভীর, কাজী তানভীর। প্রেজেন্ট স্যার, প্রেজেন্ট। আচ্ছা এমডি রহমানুল হক, এমডি রহমানুল হক। রুমানুল হক মনে হয় নাকি? নাই নাই, উনি ছিল না। এমডি রবিউল হাসান সরকার। জি স্যার, আছি স্যার। মোসাম্মদ স্বর্ণা আক্তার। ছিল স্যার, ছিল। আচ্ছা এমডি আহনাফ মোস্তাকিম। আছে স্যার। ওই বের হয়ে গেছে একটু আগে। হ্যাঁ, উনিও ছিল ছিল। ছিল একটু আগে বের হয়েছে। আচ্ছা ঠিক আছে। রিয়াদ আলম সৃষ্টি। নাই মেবি। স্যার দিয়ে দেন স্যার, ছিল স্যার। ছিল? শিওর? হ্যাঁ 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 স্যার, দিয়ে দেন। খন্দকার জারিন তাসনিম। আচ্ছা বর্ষা হুসাইন, বর্ষা হুসাইন। নাই। আচ্ছা ম্যাক্সিমামই ছিল। আচ্ছা বাদ পড়ে না তো কেউ না?
বাদ পড়ছেন, তাহলে আমি আরেকবার ডাকি। আয়েশা আক্তার, এমডি, সৈয়দ হাকিম, আকাশ চন্দ্র দাস, আর রোমানুল হক, হ্যাঁ, আর এই যে বার্ষা হুসাইন, বাদ বাকি সবাই আছেন। আচ্ছা, তো ভালো থাকবেন সবাই। স্যার আপনিও ভালো থাকবেন, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।